Okay. So you all know that this is our fifth free live class of this course, and in this class I am going to discuss on practical use of passive voice as well as I will show you a conversation. I mean কিভাবে আমরা ইংলিশে একজনের সঙ্গে আরেকজন কনভারসেশন করতে পারি বা কমিউনিকেশন করতে পারি, এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটাতে দেখাবো। অর্থাৎ একটা কনভারসেশনের ভিতরে, একটা কমিউনিকেশনের ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ হয়, আমরা ইনস্ট্যান্টলি কিভাবে কারোর সঙ্গে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এই ধরনের একটা কনভারসেশন এই জায়গাটাতে দেওয়া আছে। এটা আমি ডিসক্রাইব করবো, বাট তার আগে আমাদের আজকের ক্লাসের মেইন যে টপিকটা সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। অর্থাৎ প্যাসিভ ভয়েসকে আমরা গতানুগতিক ধারায় যে গ্রামাটিক্যাল নিয়মে প্যাসিভ ভয়েসটা শিখি, ওইটা না শিখে প্র্যাকটিক্যালি কিভাবে প্যাসিভকে ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা ব্যবহার করতে পারি। যারা অনেক বড় বড় বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারে না, বিশেষ করে নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্স, এই সেন্টেন্সের ট্রান্সলেশন গুলোর সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে পাবেন। এবং এই প্যাসিভ ভয়েস আমাদের স্পিকিং এ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ বা কমিউনিকেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্স। অর্থাৎ আমাদের মাদার টাং তো বাংলা, মাতৃভাষা বাংলা। তো আমরা কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স আমরা বাংলায় যে কত বেশি ইউজ করি, বাট এর সঠিক প্র্যাকটিস, সঠিক স্ট্রাকচার না জানার কারণে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে আসে এই ইংরেজি ভাষায় এই প্যাসিভ ভয়েসের ব্যবহারটা। বাট আমরা যারা প্যাসিভ শিখি গতানুগতিক ধারায়, সেই প্যাসিভটা হচ্ছে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। হ্যাঁ, যেমন এই ধরনের সেন্টেন্স থাকে আপনাদের, এই যে আমি এর আগেও আমি এগুলো দেখিয়েছি আপনাদের যে আহ, এই ধরনের সেন্টেন্স থাকে, দে আর প্লেইং টেবিল টেনিস। হ্যাঁ, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। বাট আমরা এই ধরনের প্যাসিভ করব না, আমরা করব প্র্যাকটিক্যাল প্যাসিভ। ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা কেমন হয় সেইটা। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, এতটুকু বলতে পারি আপনারা এই সময়টা বৃথা যাবেন, অনেক ভালো কিছু এই জায়গাটা থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো প্রথমত উই হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ প্যাসিভ ভয়েস। হিয়ার ইউ ক্যান সি, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। বোঝেন বিষয়গুলো, একটু বোঝেন। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাক্য বলে। আমি প্রথমত একটু গ্রামেটিক্যাল সাইড নিয়ে আলোচনা করব, তারপর এই প্যাসিভের প্র্যাকটিক্যাল যে জায়গাটা আছে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভের যে ব্যবহারটা বা স্পিকিং এর ক্ষেত্রে যে যে জায়গাটা আমার প্রয়োজন হয় সেটা আমি দেখাবো। তো আগে একটু গ্রামেটিক্যাল সাইডটা দেখি। দেখেন, ভয়েস দুই প্রকার। ভয়েস মানে কি? বাক্য বা কথা, মানে আমাদের যে স্পিচ, আমরা মুখ দিয়ে যে কথাটা বের করি সেটাকেই আমরা ভয়েস বলি। এই ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। কি সেটা? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে আমরা যে ধরনের সেন্টেন্স বা বাক্য করতে বা লিখতে অভ্যস্ত, সেগুলোই কিন্তু আমাদের মূলত অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। এতদিন আমি এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, আপনাদের যে ধরনের সেন্টেন্স গুলো প্র্যাকটিস করিয়েছি বা দেখিয়েছি, সেটাই মূলত অ্যাক্টিভ ভয়েস। আই ইট রাইস, হি ড্রস আ পিকচার, শি ড্রাইভস এ কার, এরকম আর কি। আর প্যাসিভ জিনিসটা কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হয় বোঝায়, তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এইখানে কিছু বাক্য দেখেন, আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তো এই ধরনের সেন্টেন্স আমি আপনাদের করাবো না। মানে এগুলো প্যাসিভ কেন? এখানে যে সাবজেক্ট আছে, বুক, পিকচার বা ওয়ার্ক, এদের কোনো হাত পা নেই, এরা দৌড়াতে পারে না, এরা কাজ করতে পারে না, এরা সাবজেক্ট, এরা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় সাবজেক্ট। তো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়, তখন আমার স্ট্রাকচারটা চেঞ্জ হয়, সেইটা আমরা দেখব। তো তার আগে এখানে অনেক বিষয় আছে। এই যে ফাইলটাতে যে বিষয়গুলো দেওয়া আছে, অর্থাৎ এটার গ্রামাটিক্যাল সাইড, এগুলো আপনারা বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পারবেন বা শিখতে পারবেন। কিন্তু আমি আবারও বলছি, আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে, যেটা আমাদের দরকার ডে টু ডে লাইফে, কমিউনিকেশনে বা কনভারসেশনে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ। তো এইখানটা আরেকটু দেখি। দেখেন, এখানে দেখা যাচ্ছে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় যার অবজেক্ট থাকে, সেই যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো এই সমস্ত বিষয় আমরা অনেকেই জানি না। আপনি ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, এগুলো যদি ভার্বের চ্যাপ্টার ভালোভাবে না পড়েন, আপনি কিন্তু বুঝবেন না, আপনি কিন্তু জানবেন না। তাহলে আমাদের কি করতে হবে সেইটাই আমি এখন আপনাদেরকে বলবো। দেখেন, এখানে আরো কিছু নিয়ম আছে। এইসব নিয়ম আপনারা যারা প্যাসিভের আগে চর্চা করছেন, বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করছেন, হয়তো এগুলো দেখেছেন যে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের
পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, বিভিন্ন রুলস টুলস দেওয়া থাকে, এই যে প্রোনাউনের বিভিন্ন ফর্মের চেঞ্জ থাকে। বাট এইসব আমি আপনাদেরকে দেখাবো না, আমি আবারও বলছি, এই যে টেন্স মেনটেন করা এইসব, এগুলো আমি দেখাবো না। আমি যদি একটু প্র্যাকটিক্যাল জায়গা নিয়ে কথা বলি সেটা কেমন হয় একটু বোঝেন। আমি এই জায়গাটাতে আসবো, কোন জায়গা যেন বলছিলাম, এই যে রাইটিং এর যে জায়গাটা, এই জায়গাটাতে আসবো। বাট এইটার আগে আমি একটু এটার ব্যাকগ্রাউন্ডে কথা বলবো, মানে প্যাসিভটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রয়োজন, একটু সেইটা আগে আপনারা বোঝেন। দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, সবাই একটু কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বা বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর যে পয়েন্ট বা এক নম্বর যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, মনে করেন এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা অনেকেই নতুন জয়েন করছেন, আজকে আমাকে নতুন দেখছেন, এর আগে আমাকে দেখেননি। এখন আপনারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এসেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা আছেন না, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি যে গ্রুপগুলো দিয়েছি, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা এসেছেন, এই গ্রুপগুলোতে আসার পরে অনেকে ইনবক্সে মেসেজ দেন না যে আজকে ইংরেজির ক্লাস হবে, আজকের ক্লাস কখন শুরু হবে, এই গ্রুপে কি ক্লাস হয়? এই যে কথাগুলো আমি বলছি না, এই প্রত্যেকটা কথা, এই যে বাংলা কথা আপনি কি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন ভেবে দেখেন তো? এই প্রত্যেকটা কথাই প্যাসিভ রিলেটেড, অথচ আমরা নিজেরাও জানি না আমরা ডে টু ডে লাইফের কত কথা বাংলায় প্যাসিভে বলি বাট ইংলিশে বলতে পারি না। যেমন মনে করেন, এই যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসের আগে যদি আমি আপনাদের একটা নোটিশ দিই, বা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে, আমি তাদের যখন নোটিশ দেই যে আমি আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় শুরু করব, রাত 9টায় নিব, এটা ইংলিশে কি হবে? কি বললাম বলেন তো? আমি আজ রাত 9টায় আপনাদের আজকের ক্লাসটা নিব। তাহলে এটা, এই সেন্টেন্সটার ইংরেজি হচ্ছে এরকম যে আই উইল টেক, কথাটা বুঝবেন, আই উইল টেক ইওর ক্লাস অ্যাট, একটু বোঝার চেষ্টা করেন, আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 9 AM। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স এটা অ্যাক্টিভের স্ট্রাকচার, আমি ক্লাস নিব বলছি, তাহলে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 9 AM, আমি 9টায় আপনাদের ক্লাস নিব। তাহলে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন, এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, আমি যদি একটু চেঞ্জ করে বলি, ঘুরায় বলি মানে কি, আমি যদি এই কথাটাকে এইভাবে লেখার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে আপনাদের আজকের ক্লাসটা আজ রাত 9টায় নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? কেউ বলতে পারেন? অর্থাৎ আমি টিচার, ক্লাস নিচ্ছি, আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো মডারেটর আছে, আরো অ্যাডমিন আছে, তো অন্য একজন যদি মেসেজ দিয়ে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় হবে, এরকম মেসেজ দেয় না? দেয় কিন্তু। তো এই কথাটা আপনি ইংলিশে বলতে পারবেন কি হবে? অর্থাৎ এখানে কে ক্লাস নিল বা না নিল এইটার উপর ফোকাস না করে, ক্লাসটা হবে কিনা এইটার উপর যদি ফোকাস করা হয়, আমি এই সেন্টেন্সটাতে কি বলছি যে আমি আজ রাত 9টায় ক্লাস নিব, কিন্তু এই আমার উপর ফোকাস না করে আমি অন্য আরেকটা টিচারকে দিয়ে ক্লাস নেওয়াতে পারি। আমি যদি জাস্ট এই ক্লাসের উপর ফোকাস করি, এই ক্লাসটাকে যদি এইখানে না রেখে শুরুতে নিয়ে যাই, আমি যদি আপনাকে এরকম ভাবে একটা নোটিশ দেই যে আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে, এই কথাটা ইংলিশে কি হয় জানেন? যে ইওর ক্লাস, ইওর ক্লাস উইল বি টেকেন, দেখেন উইল বি প্লাস ভি3, উইল বি ইওর ক্লাস উইল বি টেকেন at 9 p.m. today. Your class will be taken at 9 p.m. today. এখানে কিন্তু আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো কিছুই বসাইনি। তো এইখানে এই যে উইল বি প্লাস টেকেন, এইটা কেন লিখলাম জানেন? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইওর ক্লাস, অর্থাৎ আপনাদের ক্লাসটা, এই ক্লাসের কি নিজের কোনো হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে হতে পারে? ক্লাস কি দৌড়াতে পারে? না। তার মানে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। এই সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আমার এই এই সেন্টেন্সটা উপরের যেটা আমি লিখছি এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, এই পরে যে বাক্যটা আমি লিখলাম এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। বাট পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার এটা। হ্যাঁ, এই এই যে উইল বি প্লাস ভি3, এটা কেন বসালাম? আমার এই সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, এবং এই ধরনের কথা, অর্থাৎ সাবজেক্টকে মেনশন না করে অবজেক্টকে মেনশন করে বা ইন মানে ইনঅ্যাক্টিভ সাবজেক্টকে মেনশন করে আমরা অনেক কথা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বলি, বাট ইংলিশ এদের প্রপার প্র্যাকটিস বা চর্চা না থাকার কারণে, না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই যে একটা কথা বললাম, এই কথাটা আপনি বলার চেষ্টা করেন তো পারেন কিনা। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় না যে এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, বা স্যার আজকে আমাদের ক্লাসটা কখন শুরু হবে?
বলেন না আপনারা, এরকম বলেন না কিন্তু যে আপনি কখন ক্লাস নেবেন, তাহলে ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে, ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে। কিন্তু আপনি যদি আমাকে এরকম একটা মেসেজ দেন যে আমাদের আজ কি ক্লাস হবে, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, যে কোনো একজন আপনারা নিজেরা একটু ভেবে দেখেন তো এটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন কিনা। কি বললাম? আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটা ইংরেজিতে কি হবে? দেখবেন অনেকেই পারবেন না, বাধাপ্রাপ্ত হবেন। কেন জানেন? কারণ আপনি প্যাসিভের এই প্র্যাকটিক্যাল জায়গাটা জানেন না। কি বললাম? আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, ইংরেজি করে দেখেন তো আপনারা পারেন কিনা। যদি যদি আপনার সেন্টেন্স না মেলে আমার সঙ্গে বোঝেন, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, ইংলিশ কি হবে? হোয়েন, আগে WH ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর কি আওয়ার ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস। এবার আমি যদি বলি কখন নেওয়া হবে বা শুরু হলে স্টার্ট, নেওয়া হলে টেক, এই ভার্বের ব্যবহার করতে হবে। সো হোয়েন উইল আওয়ার ক্লাস, এখানে একটা বি বসাতে হবে, দেন টেকেন, এরপর কি টুডে। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের বাংলাটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। কি বললাম? হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এবার আপনি বুকে হাত রেখে বলেন তো, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের বাংলা কিন্তু আমরা হর হামেশা বলি আমাদের ডে টু ডে লাইফে, আপনি আমাকে আমার ইনবক্সে মেসেজ দেন বাংলায়, কিন্তু ইংলিশে এই যে সেন্টেন্সটা হোয়েন উইল আওয়ার ক্লাস, আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে স্ট্রাকচারটা, এইটা ইংলিশে ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে? এইটা ইংলিশে ইনস্ট্যান্টলি কতজনের প্র্যাকটিসে আছে? নেই কিন্তু, আমাদের থাকে না কিন্তু। অর্থাৎ আমরা এই যে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, এটা আমরা জানি না, বাট যেটা আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে প্রচুর করে থাকি। আমরা প্যাসিভ বলতে কি জানি? আমরা প্যাসিভ বলতে কিন্তু এইটাই শিখি সব দিন। আপনি যে কোনো টিচারের কাছে যান, যে কোনো বইতে পড়েন, সবাই জানে, সব টিচারই জানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্যাসিভ ভয়েস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, প্যাসিভ ভয়েস আমাদের শিখতে হয়। বাট প্যাসিভ বলতে আমরা কি শিখি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখি, ট্রান্সফরমেশন শিখি। যে এরকম, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এবারে প্যাসিভ করো, প্যাসিভ কি? অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, বাই মি বলবে, যেমন প্যাসিভটা এরকম, এ লেটার ইজ রিটেন, এ লেটার ইজ রিটেন বাই হিম। আমরা এইরকম ভাবে প্যাসিভ করতে অভ্যস্ত বা শিখতে অভ্যস্ত। এর আগেও যারা প্যাসিভের ব্যবহার জানেন বা প্যাসিভ পারেন, মনে করেন প্যাসিভ সম্পর্কে অবগত আছেন, অভ্যস্ত আছেন, আপনারা এই ধরনের প্যাসিভই কিন্তু শেখেন। কিন্তু না, দেখেন, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার শিখতে হবে। প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার কি জানেন? মনে করেন একটা বাক্য বলি, মনে করেন আপনি বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন, নতুন একটা শহরে, সেখানে সব ব্রিটিশ সিটিজেন। এখন আপনি নতুন একটা বাসায় উঠছেন, আপনার কিছু শপিং করা দরকার, বাজার করা দরকার, সুপার শপে গেলেন, আপনি কিছু ফ্রেশ মাছ কিনবেন, তাজা মাছ কিনবেন। এখন ওই দেশের নেটিভস কারো কাছে আপনি জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। কি বললাম? আই নিড টু বাই সাম ফিশ। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় জানেন? কুড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, অর এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশ। এখন এই যে বাংলাটুকু বললাম, কি বললাম? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে বলতে পারেন? এই বাংলাটার ইংরেজি কি আপনি আপনারা করতে পারবেন? ভেবে দেখেন তো। কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বাংলায় যে কারোর সাথে কনভারসেশনে হরহামেশা বলি। কি বললাম বাংলাটা? আমার কিছু মাছ কেনা দরকার, এটা সহজ, আই নিড টু বাই সাম ফিশ, বা ফিশেস, ফিশের প্লুরাল সিঙ্গুলার ফর্ম যে কোনো একটা করা যায়, ফিশটাও প্লুরাল হিসেবে হয়। তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমার দরকার কি? মাছ কেনা দরকার, আমার সাবজেক্টটা কি? মাছ। এখন মাছের কি হাত পা আছে? অর্থাৎ মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছ তো ইনঅ্যাক্টিভ, কথাটা বোঝেন। মাছ কি ইনঅ্যাক্টিভ, মাছ বিক্রি করে কারা? মাছের বিক্রেতারা। তো আমার কি মাছের বিক্রেতাকে দরকার? কথাগুলো বোঝেন, এটা তো অনেক দরকার। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ বিভিন্ন বইতে পাবেন, বিভিন্ন টিচারের টিউটোরিয়ালে পাবেন আপনি, কিন্তু এইভাবে ডিটেলসে বা ভেঙে বা রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে অ্যাডাপ্ট করে কেউ আপনাকে বলবে না। এই কথাগুলো জানা অনেক দরকার। অনেকে বলতে পারেন আপনি বেশি কথা বলেন, কিন্তু এটা না জানলে, শুধু গতানুগতিক ধারায় পড়ে গেলে সেটা কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় না, কাজে লাগানো যায় না। তো আমি কি বললাম, যে আপনি নতুন একটা শহরে গেলেন, ওই দেশের নেটিভসদের কাউকে বলছেন যে আমার কিছু মাছ কেনা দরকার, কোন জায়গায় মাছ পাওয়া যায় বা এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারেন? এখন এই যে কথাটা, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমি যদি বলতাম যে কারা মাছ বিক্রি করে জানেন, তাহলে এটা সহজ, হু সেল ফিশ, সেল মানে বিক্রি করা, হু মানে কারা, হু সেল ফিশ, কারা মাছ বিক্রি করে। কিন্তু আমি
আমি তো মাছের বিক্রেতাকে দরকার না, আমি ফোকাস করছি কার উপর, ইফোর্টটা কার উপর দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি কাকে, আমার দরকার কি মাছের বিক্রেতা না, আমার দরকার কি মাছ। তো আমি তাকে বলছি যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় বলতে পারেন, কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এখন এটার ইংলিশ কি বলেন তো, ভেবে দেখেন তো। সেন্টেন্সটা দেখে খুবই সিম্পল মনে হচ্ছে না? আমরা কত বেশি ব্যবহার করি এই ধরনের সেন্টেন্স ডে টু ডে লাইফে। বাট দেখেন আমি যদি এটার ইংলিশ লিখি, ইংলিশটা হচ্ছে এরকম: ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ইন দিস, ইন দিস মার্কেট। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এটা হচ্ছে হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো কিছু হয় এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। এখন বাংলা যেটা বললাম, বাংলাটা দেখে কিন্তু খুব সহজ মনে হয়, কিন্তু ইংলিশটা কেমন? ওয়ার ইজ ফিশ প্রায়, তারপর সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড। এই যে বাক্যটা, এই বাক্যটা কতজন মুখে ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারে, কতজনের মুখে ইনস্ট্যান্টলি আসে? আমরা শুধু সেন্টেন্স তৈরি করি এরকম, আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার, না। এগুলো আমাদের মেইন সেন্টেন্স না, এগুলো আমার প্র্যাকটিক্যাল সেন্টেন্স না। যতক্ষণ না পর্যন্ত আপনি প্যাসিভ ভয়েসের উপর হাত দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি প্যাসিভকে নিয়ে কাজ করবেন, আপনি বুঝবেন না এই ল্যাঙ্গুয়েজ কতটা ডিফিকাল্ট। এই ল্যাঙ্গুয়েজ আমি পারি না, না পারার বড় একটা ব্যারিয়ার বা বাধা এই প্যাসিভ ভয়েস। আমি আপনাদের এর আগে যে 4টা ক্লাস নিয়েছি, ওই 4টা ক্লাসের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ ক্লাস হচ্ছে আজকের এইটা, আমি মনে করি। তো লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করেন, আমি কনফিউশন গুলো ক্লিয়ার করে দিব। তাহলে আমি কি বললাম, যে ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার ইজ ফিশ সোল্ড। তো এই যে প্র্যাকটিসটা, এই যে স্ট্রাকচারটা, অ্যামিজার থাকলে আমরা ভাবি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। এই যে ইজ প্লাস সোল্ড, এটা কেন হলো? সাবজেক্ট আমার ফিশ, ইনঅ্যাক্টিভ। এইটা ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে আমার মূলত এই অ্যামিজার প্লাস ভি থ্রি এই স্ট্রাকচারটা বসে। আমি আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, এটা কেটে দেই। মনে করেন আমি এখন আমার অফিসে বসে আছি, আমার কথাটা বোঝেন। আমি এখন আমার অফিসে বসে আছি। এখন আমার বাসায় আমার যে বেডরুমটা আছে সেটা পরিষ্কার করা দরকার। এখন আমি বাসায় ফোন করেছি আমার মায়ের কাছে, আমার আম্মুকে বলছি যে আম্মু, আহ আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। এখন আমি বলছি যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? প্র্যাকটিক্যালি বোঝেন, এই জিনিসটা বোঝা দরকার, প্রয়োজন। হ্যাঁ, কি বললাম? যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। এই কথাটা ইংলিশে কিভাবে বলতে পারেন? এটা কোন টেন্সের ভিতর যায় বলতে পারেন, ধরতে পারেন? কি বললাম? যে আমার বাসায় আমার একটা বেডরুম আছে, সেটা পরিষ্কার করা দরকার। তো বাসায় আমি আমার মাকে বলছি যে মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। তাহলে সেন্টেন্সটা এরকম যে হ্যাজ রহিমা ক্লিনড দ্য রুম, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কিন্তু। এবার আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, যদি ওইভাবে আমার মা উত্তর দেয়, তাহলে এটা, এটা কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ না, সাবজেক্ট রহিমা। হ্যাঁ, মা যদি বলে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে কি হবে? যে রহিমা হ্যাজ, কথাটা বোঝেন, রহিমা হ্যাজ ক্লিন দা রুম, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। ক্লিয়ার? কিন্তু দেখেন, আমি যদি আমার মাকে ফোনটা দিয়ে যদি কথাটা এইভাবে বলি, অর্থাৎ কথাটা যদি একটু ঘুরায় বলি যে আম্মু, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। কি বললাম বলেন তো? আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আমি যে বাসায় ফোনটা দিলাম, আমি কি জন্য ফোন দিলাম? আমার মেইন প্রায়োরিটি কোনটার উপর? আমার কি রহিমাকে দরকার তার জন্য ফোন দিয়েছি, নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য ফোন দিয়েছি? আমি মেইনলি ফোকাসটা কার উপর করলাম? আমার এই যে দুইটা জিনিস, রহিমা আর ঘর, এর ভিতর আমি আমার মাকে কল দিলাম কার জন্য? এইটা জানার জন্য যে আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। তো আমি যদি এই রহিমাকে গুরুত্ব না দিয়ে আমি যদি এইভাবে তাকে বলি যে মা, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, সে যে করে করুক, সে আমার আম্মু করতে পারে, আমার ভাই করতে পারে, বোন করতে পারে, কাজের লোক করতে পারে, যে করে করুক, করলে হলো, আমার ঘরটা পরিষ্কার হলে হলো। আমি জানতে চাচ্ছি মূলত এই জিনিসটাই, যে আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। আমার এখানে ফোকাস বা ইফোর্টটা কার উপর? ঘরের উপর। এখন আমি যদি ওই ঘরটাকে সাবজেক্টে নিয়ে কথা বলি, তখন সেন্টেন্সটার ইংলিশ কি হয়? ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? পারে না, ঘর কিন্তু ইনঅ্যাক্টিভ। কিন্তু কে পরিষ্কার করছে বা না করছে আমার দরকার না, আমার দরকার ওই ঘরটাই। কিন্তু ঘরটাকে যদি আমি সাবজেক্টে নেই, দেখেন তখন ইংলিশে এরকম হয় যে হ্যাজ দ্য রুম বিন ক্লিনড, CLEAND, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। এবার ওই পাশ থেকে যদি আমার মা উত্তর দেয় হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, কি বললাম? জাস্ট এতটুকুই কথা, ঘরটা পরিষ্কার করা হয়েছে। তাহলে কি হবে? তাহলে কি হবে? দ্য রুম হ্যাজ বিন ক্লিন, দ্য রুম হ্যাজ বিন ক্লিন।
ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। তো এই যে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর জাস্ট এই হ্যাজ প্লাস ভি3 এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে, যেমন রহিমা কাজটা করতেছে, তখন এটা বসবে। আর যখন দ্য রুম অর্থাৎ নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ, এখানে কে কাজটা করলো বা না করলো সেটা মেনশন করাও থাকতে পারে, নাও থাকতে পারে। বাট প্র্যাকটিক্যাল বা ডিরেক্ট প্যাসিভে বেশিরভাগ টাইমে এটা মেনশন করা থাকে না। তো এই ধরনের কথা কিন্তু বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা বলি, বলি না? কিন্তু ইংলিশে এই প্র্যাকটিসটা কতজনের থাকে? মনে করেন আপনি বিদেশে থাকেন, বাইরের কোনো কান্ট্রিতে থাকেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, বাংলাদেশে বাড়ি তৈরি করছেন। এখন আপনি আছেন বাইরের দেশে, আপনার বাংলাদেশে আপনার যে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর, তাদের সাথে আপনার সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এখন আপনি ফোন করলেন, কথাটা বুঝেন, এগুলো বুঝতে হয় প্র্যাকটিক্যালি। আপনি মোবাইল করলেন তাকে, যে কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, আজ কি ছাদ ঢালাই দেওয়া হয়েছে? এই যে কথাগুলো আমি বলছি না, আমি কিন্তু এটা বলছি না যে আপনি কতদূর কাজ করেছেন, আমি বলছি কি যে আমার ঘরের কাজ কি, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, ছাদটা কি ঢালাই দেওয়া হয়েছে। এই ধরনের কথা আমরা বলি না? এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েসে। তো আপনি যদি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানেন, আপনার কথা বলার ক্ষেত্রে, কনভারসেশন বা বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে এই ল্যাঙ্গুয়েজটাকে ফ্লুয়েন্টলি বলার জন্য। আমার কথাটা বোঝেন। আপনি শহরে থাকেন, হঠাৎ করে ঈদের ছুটিতে গ্রামে আসছেন, গ্রামে এসে দেখছেন কি যে আপনার গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডের সাথে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে গিয়ে আপনি আপনার বন্ধুকে বলছেন, বাহ খুব সুন্দর একটা মসজিদ, তো হোয়াট আ বিউটিফুল মস ইজ ইট ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, এবার আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনি এটা বলছেন না কে তৈরি করেছে, আপনি জানেন যে এটা হয়তো গ্রামবাসীরা মিলে তৈরি করেছে। তো আপনি টাইমটাকে শুনছেন যে এই মসজিদটা কবে তৈরি হয়েছে, আমাদের গ্রামে খুব সুন্দর হয়েছে মসজিদটা। এই যে বাংলা কথাটা বললাম না, যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, কবে তৈরি করা হয়েছিল, এইটার ইংলিশ কি হবে আপনি ভেবে দেখেন তো, বলতে পারেন কিনা? ভেবে দেখেন, কি বললাম? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে, ভেবে দেখেন পারেন কিনা। যদি না পারেন, আপনি মনে করেন আপনি অনেক বেশি দুর্বল এই ল্যাঙ্গুয়েজে। জাস্ট এই বাক্যটাকে ইংলিশে করতে বলছি, কি এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল। এই সেন্টেন্সটা ইংলিশটা এরকম, দেখেন, হোয়েন ওয়াজ দ্য মস, বিইউআইএলটি, অর্থাৎ এই মসজিদটা কবে তৈরি হয়েছিল। ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াজ, দেন সাবজেক্ট, দেন বিল্ড এর পাস্ট পার্টিসিপল বিল্ড। আর যদি বলি কবে তৈরি করা হয়েছে, রিসেন্ট টাইমে যদি হয়, তখন আমার এরকম লিখতে হয়, হ্যাজ হোয়েন হ্যাজ দ্য, MOSQUE, when has the mosque been built, when has the mosque been built। এখন এই যে বাক্যটা when has the mosque been built, বাংলাটা কি? বাংলাটা হচ্ছে এই মসজিদটা কবে তৈরি হয়েছে, when has the mosque been built। বাট এই এই যে বাক্যটা আমি লিখলাম ইংলিশে, এই প্র্যাকটিসটা কয়জনের থাকে? আমি যে বাংলাটা বললাম, বাংলাটা কিন্তু সহজ, বাংলাটা কিন্তু আমরা হরহামেশা আমাদের যে কোনো কনভারসেশনে করি। বাট ইংলিশে মানে ওইটার ট্রান্সলেশন যে এইটা, এইটা কি আমাদের মুখে ইনস্ট্যান্টলি আসে? আমরা ইনস্ট্যান্টলি এই কথাটাকে অ্যাপ্লাই করতে পারি? বা কতজনের ইনস্ট্যান্ট প্র্যাকটিস আছে? এইখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার লিখছি, এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। আমি কি বলছি, আমি এমন একটা বাংলা সেন্টেন্সকে মেনশন করছি, উচ্চারণ করছি, যেটা ডিরেক্টলি প্যাসিভে। সেটা কোনো ওই বাই মি, বাই হিম, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এরকম কোনো কিছু না, ডিরেক্টলি প্যাসিভে আমার করে যেতে হবে। এইটা করতে আমি কেপেবল কিনা, এইটা করতে আমি সক্ষম কিনা। যদি আপনি সক্ষম না হন, আপনি মনে করেন আপনি ইংলিশে অনেক দুর্বল, যে এই দুর্বলতা আপনাকে কাটিয়ে উঠতে হবে যদি আপনি ইংলিশে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, যদি আপনি এই ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হতে চান। আমি যে কথাগুলো বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? প্যাসিভটা অ্যাকচুয়ালি কি, বা এটা কতটা ইম্পর্টেন্ট? বা আমরা যে যে ধরনের প্যাসিভ শিখি গতানুগতিক ধারায়, সেই প্যাসিভ আমরা শিখবো না। আমরা কিসের প্যাসিভ শিখবো? ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, যেটা আমরা আমাদের কমিউনিকেশন, কনভারসেশন বা রাইটিং এ আমরা ব্যবহার করতে পারবো। আমরা ওই ক্লাস 6, 7, 8, 9, 10-এর ওই গ্রামার শিখবো না, অর্থাৎ ট্রান্সফরমেশনের প্যাসিভ শিখবো না, যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, বাই মি, বাই হিম, ওইটা না। বুঝতে পারছেন আমি কি বললাম? সবাইকে বলছি কিন্তু, কথা কি বোঝা যায়? তাহলে আমি আজকে আপনারা এই ক্লাসটাতে লাস্ট পর্যন্ত থাকেন, আমি এই প্যাসিভের একদম প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাদেরকে দেখাই দিব। এবং আপনি বিশ্বাস করবেন কি না করবেন জানি না, কিন্তু
আপনি নিজেও জানেন না যে এই প্যাসিভের এই জায়গাটা সম্পর্কে, প্র্যাকটিক্যাল জায়গাটা সম্পর্কে দুর্বলতা থাকার কারণে, এটা যে আমার দুর্বলতা আছে এটাই আপনি জানেন না। যে এই রিলেটেড সেন্টেন্স বাংলায় আমরা হরহামেশা বলে থাকি, অনেকেই বলেন আমি তো গ্রামার জানি, আমি টেন্স জানি, তারপরেও আমি কেন একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না। বিশ্বাস করেন এই প্যাসিভের দুর্বলতার জন্য আপনি পারেন না, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার প্যাসিভের এই জায়গায় দুর্বলতা আছে। কারণ প্যাসিভ বলতে যে এরকম কিছু সেন্টেন্স হয় এটাই আমরা জানি না। আমরা প্যাসিভ বলতে ওই ভিন্ন ভাবে জানি যে হি রিডস আ বুক ইজ রেড বাই হিম, এরকম প্যাসিভ আমরা শিখি। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। বাট এই প্যাসিভ আমরা শিখবো না, আমরা শিখবো প্র্যাকটিক্যাল প্যাসিভ। তাহলে আমি আর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখাই, দেখানোর পরে আমি প্যাসিভ আর অ্যাক্টিভের যে স্ট্রাকচারটা আছে অর্থাৎ টেন্সের যে স্ট্রাকচার সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সের জায়গাটাতে আসবো, একটু ধৈর্য ধরবেন। ফেজ বাই ফেজ, ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জায়গায় ফোকাস করবো, আমি আসবো। দেখেন আমার যারা আজকে অনেক স্টুডেন্ট আপনারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আমি মানে বিশ্বাস করতে পারছি না যে এতগুলো স্টুডেন্ট একদিনে ভর্তি হয়েছে। তো যারা পেইড কোর্সে আসছেন তারা তো রেগুলার ওইতে ক্লাস করতে পারবেন, ধারাবাহিকতা মেনটেন করে সামনে এগোতে পারবেন 10 তারিখ থেকে যেটা শুরু হবে। কিন্তু সবাই তো আর সেখানে আসবেন না, এখানে ফ্রি ক্লাসে অনেক স্টুডেন্ট আবার যারা ফ্রিতে শিখতেছেন, শিখতে চান, ডেভেলপ করতে চান। একটু ভালোভাবে নিয়ে যান বিষয়গুলোকে, আপনার মনে থাকবে আমার কথা যে এরকম একটা লোক ছিল এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল। দেখেন আমি যদি আর কয়েকটা সেন্টেন্স দেখি, কই গেল আমার সে প্যাসিভ, কোথায় কোথায়, এই যে। আচ্ছা আমি যদি একটু এই জায়গাটাতে আসি, সবাই একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন। দেখেন এইখানে কিছু বাক্য আছে, দেখেন তো পারেন কিনা। আমি একটু এই ইংলিশ গুলো ইয়ে করে দিই, আমি মনে হয় কোন বেসের ক্লাস নিয়েছি এটার উপর, এই জন্য এরকম এগুলো উঠে পড়ছে। আচ্ছা দেখেন এইখানে কিছু বাক্য আছে, যেমন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? আমরা পারি না করতে। এখানে সাবজেক্ট হচ্ছে বিড়াল, কিন্তু দেখেন এই বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না, এটা ইনঅ্যাক্টিভ, এটা নিষ্ক্রিয়। আমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখছেন যে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে দেখে আপনি বুঝতে পারছেন কেউ একজন এটাকে লাঠি দিয়ে বাড়ি মেরে মারছে, কেউ একজন এটাকে হত্যা করছে, কিল করছে। অর্থাৎ যে মারছে, কাজটা যে করছে সে কিন্তু এখানে নেই, সে তো চলে গেছে, তাকে তো আপনি দেখেননি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে পাশে একটা বিড়াল দেখছেন, বাট ওই বিড়ালটা কি, ও তো মরে আছে, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তাহলে এই বাক্যটাকে আপনি ইংলিশে কিভাবে করবেন? কোনটা? এই যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি? দা খ্যাট হয়েছিল, টেন্স বুঝতে হবে ছিল, তাহলে পাস্ট টেন্স এটা, তাহলে ওয়াজ প্লাস ভি3। দ্য খ্যাট ওয়াজ কি, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারের কিছু ভিন্নতা, কিছু চেঞ্জেস আছে, যেটা আমাকে বুঝতে হবে। যেমন আপনারা যদি দেখেন, এটা আমি বারবার বলি যে যার টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট আছে সে প্যাসিভ পারবে, বাট যার টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট নেই তার প্যাসিভ প্যাসিভ বুঝতে অনেক অসুবিধা হবে। কিন্তু আপনারা যারা এখানে আছেন আমি ভালোভাবে দেখাই দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। আমি আগে স্ট্রাকচারটা নিয়ে 1 মিনিট কথা বলি। অনেকে স্ট্রাকচার ভাব দেখলে মনে করে কি না কি জিনিস, বাট না, আমি এটার প্র্যাকটিক্যাল জায়গা নিয়েই কথা বলবো। বাট 1 মিনিট একটু দেখেন, আপনাদেরই ভালো লাগবে, তারপরে এই সেন্টেন্স গুলো করতে অনেক বেশি সহজ লাগবে, এবং এটা কমপ্লিট হলে আমরা ওই প্র্যাকটিক্যাল সেন্টেন্সের জায়গাগুলোতে যাব। তো আগে একটু এটা দেখেন, তা না হলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, দেখেন এই পাশে এই যে স্কাই কালার দিয়ে অ্যাক্টিভের সেন্টেন্স গুলো দেওয়া, এই পাশে প্যাসিভের। যেমন আমাদের টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 12টার ভিতরে সবগুলোর প্যাসিভের জানার দরকার হয় না। আমি যেটা বারবার বলি, 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট, অর্থাৎ 6টা বা 7টা টেন্স জানলেই যে কোনো কথা বলা যায়। ইভেন প্যাসিভের ক্ষেত্রেও সেম থিংস। তো দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই সেম থিংস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, মানে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন অ্যামিজার মূলত আমরা কোথায় বসাই? অ্যামিজার কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, সেখানে অ্যামিজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। কিন্তু ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে যখন আমার সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েস মানে এমন কোনো বাক্য যে বাক্যের কথা বা কাজ অ্যাজ ইউজুয়াল রেগুলার ওয়েতে প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, বাট সেখানে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, সাবজেক্ট কাজ করতে পারে না, কাজটা অন্য কারো দ্বারা হয়। যেমন এখানে একটা বাক্য দেখেন, লেখা আছে ফুটবল ইজ প্লেড। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? যে ফুটবল খেলা হয়। মানে কি, মানে আপনি যদি প্র্যাকটিক্যালি বিষয়টাকে কম্পেয়ার করেন, আবারও বলছি, মনে করেন
আপনি আহ একটা খেলার একটা রোড দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের সঙ্গে, হাঁটতে হাঁটতে দেখছেন যে রাস্তার পাশে বড় একটা ফুটবল খেলার মাঠ। কিভাবে বুঝলেন? দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। এখন আপনার বন্ধুকে বলছেন যে দেখো কত সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল। আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়, মানে অন্য কিছুর মাঠও হতে পারে, বাট দুই পাশে দুইটা বড় গোল পোস্ট আছে। তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে আই থিংক এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? নিজে নিজে দৌড়াতে পারে? পারে না। কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, কিন্তু কারা খেলে না খেলে সেসব বলছি না, জাস্ট আমি এরকম একটা কথা বলছি। খুব সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, তো আই থিংক এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে এই সেন্টেন্সের ইংলিশটা কি? যে ফুটবল ইজ প্লেড, খেলা হয় অ্যাজ ইউজুয়াল কোনো কিছু হয়, তাহলে ইজ প্লাস ভি থ্রি। ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। ফুটবল ইজ প্লেড ইন দিস FIELD, ইন দিস ফিল্ড। সো এই হচ্ছে মূলত প্যাসিভ ভয়েসের সেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে আমাদের যখন প্যাসিভ ভয়েস গুলো হবে, সেটা যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে, মেইন ভার্বটা ভি থ্রিতে হবে। দেখেন, পাস্ট প্যাসিভের স্ট্রাকচার অনেক সহজ, এটা কঠিন না। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ ফুটবল ওয়াজ প্লেড। হ্যাঁ, ফুটবল খেলা হয়েছিল। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল প্লে ফুটবল। এই ফিউচার ইনডিফিনিট টেন্সের, সরি অ্যাক্টিভের, আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি, অর্থাৎ ফুটবল উইল বি প্লেড বাই মি, ফুটবল খেলা হবে আমার দ্বারা। তাহলে এই যে অ্যাম ইজ আর, অজয়ার, উইল বি, এগুলো কিন্তু মূলত অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। কিন্তু ওই সেম অক্সিলারি ভার্ব গুলো প্যাসিভের ইনডিফিনিট টেন্স গুলোতে বসতেছে এবং ওর পরে যে মেইন ভার্ব সেটার পাস্ট পার্টিসিপল। তো এই স্ট্রাকচার গুলো কখন হবে? যখন কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে, তখনই কিন্তু মূলত আমাদের ওই স্ট্রাকচার গুলোকে ইউজ করতে হবে বা বসাতে হবে। আবার দেখেন, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার আমরা জানি যে এম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, যেমন আই উইল বি প্লেইং ফুটবল, বাংলাটি কি? আমি ফুটবল খেলতে থাকবো। সো এই কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলোতে মূলত ওই অক্সিলারি ভার্ব গুলোই থাকে, ভিতরে BEING, বিং নামের একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি বিং প্লাস ভি থ্রি। আবারও বলছি, এই ধরনের স্ট্রাকচার গুলো কখন হবে? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কিন্তু হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল। আর পারফেক্ট টেন্স গুলোতে পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট যাই বলেন না কেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভি থ্রি হয় প্যাসিভ ভয়েস। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং, BEING, বিং প্লাস ভি থ্রি। পারফেক্ট টেন্সে BEEN, বিন প্লাস ভি থ্রি, যেমন ফুটবল হ্যাজ বিন প্লেড, বাংলাটা কেমন? ফুটবল খেলা হয়েছে। আর যেটা মডাল ভার্ব আছে, আমি গতকাল আপনাদের মডেলের উপর ক্লাস নিয়েছিলাম, আপনারা প্রত্যেকে অবগত আছেন, প্রত্যেকেই জানেন। তো এই মডেলে আমি বলছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বি অন বসে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে যদি মডেল রিলেটেড সেন্টেন্স থাকে, তাহলে মডেলের পরে বি প্লাস ভি থ্রি হয়, ক্যান বি, কুড বি, শুড বি, উড বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, ইজ টু বি, প্লাস ভি থ্রি। যেমন আই ক্যান প্লে ফুটবল, এটা অ্যাক্টিভ, আমি ফুটবল খেলতে পারি, সাবজেক্ট আই, সাবজেক্ট কাজ করতেছে। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, আজ মাঠে ফুটবল খেলা যেতে পারে। হ্যাঁ, ফুটবল ক্যান বি প্লেড, ক্যান বি প্লাস ভি থ্রি। তাহলে আমি আরেকবার বলি, দেখেন খুবই সহজ প্যাসিভের স্ট্রাকচার গুলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট অজ আর প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি, মানে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো এখানে আসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, পাস্ট কন্টিনিউয়াস অজ আর বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি থ্রি। আর পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ,
বিন প্লাস ভি থ্রি। আর মডালের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি থ্রি। মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রিতে হবে। তাহলে আমি যদি এই সেন্টেন্স গুলো একটু দেখি, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলো, জাস্ট একটু ওয়েট করেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে এইখানে একটা বাক্য আছে যে পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দেখেন আমার সাবজেক্টটা কি, পরীক্ষা। আমি প্যাসিভ কেন করছি এই সেন্টেন্স গুলোকে? পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? পরীক্ষার কি কোনো হাত পা আছে? কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে কথাবার্তায় বলি না যে এই তোমার কি আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে? কিন্তু পরীক্ষা জিনিসটা কিন্তু ইনঅ্যাক্টিভ। পরীক্ষা নেয় কারা? যারা এক্সামিনার। পরীক্ষা শুরু করে কারা? যারা পরীক্ষার বোর্ডে আছে, কন্ট্রোলে থাকে। কিন্তু তাদের কি কাউকে আমি চিনি, বা তাদের নাম কি আমি মেনশন করি কোথাও? করি না। কিন্তু আমি কিন্তু পরীক্ষাকেই মেনশন করি। তো পরীক্ষা জিনিসটা কি ইনঅ্যাক্টিভ। তো সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, আমার সেন্টেন্স কি হবে? প্যাসিভ। তাহলে পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, তাই এক্সাম ওয়াজ প্লাস ভি3 হয়েছিল, এটা পাস্ট টেন্স। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। অন টাইম মানে সময় মতো। ঠিক আছে, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে এটাও গতকাল যেহেতু আছে, এখানে হয়েছে লেখা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যায়। বাট যেহেতু গতকাল লেখা আছে, এটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, টাইমের মেনশন করা আছে অতীতে। তাহলে আওয়ার রেজাল্ট, রেজাল্ট কি নিজে নিজে প্রকাশিত হতে পারে? রেজাল্টের কি কোনো হাত পা আছে? রেজাল্টের দায়িত্বে যারা থাকে তারা করে, বাট তাদেরকে আমি চিনি না। তাহলে আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট রেজাল্ট। তাহলে রেজাল্টের তো হাত পা নেই, আর ই এস ইউ এল টি। তাহলে রেজাল্টকে সাবজেক্টে রেখে যদি আমি কথা বলি, আমার এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তাহলে প্যাসিভের স্ট্রাকচার কি? পাস্ট টেন্সের ওয়াজ আর প্লাস ভিথি। তাহলে আওয়ার রেজাল্ট সাবজেক্ট এটা। এরপর কি? ওয়াজ পাবলিশড, PUBLISHED, ইয়েস্টারডে। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন এই যে একটা বাক্য, বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট কে এখানে? রাজু। কিন্তু এই রাজু নিজে কি কোনো কাজ করছে? বোঝেন প্যাসিভ কেন করছি আমরা এটা? রাজু কিছু কাজ করতেছে না, তাকে লন্ডনে পাঠাবে। কে পাঠাবে সেটা এখানে মেনশন করা নেই। তার বাপ পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, যে পাঠায় পাঠাক, কিন্তু যাবে কে? রাজু। কিন্তু রাজু নিজে কিছু করতেছে না, রাজুকে দিয়ে কাজটা করাচ্ছে, রাজুকে পাঠাচ্ছে, আরেকটা লোক মূলত এখানে কাজ করছে। তো সাবজেক্ট যেহেতু রাজু, বাট এই রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এখন পাঠানো হবে, এটা কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি3। তাহলে রাজু উইল বি। এবার সেন্ট মানে পাঠানো, এর পাস্ট পার্টিসিপল কি? সেন্ট। আমার সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব লিখতে হয়। তাহলে সেন্ট, SENT, টু লন্ডন। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। রাজু উইল বি সেন্ট টু লন্ডন, TOMORROW। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। এইবার দেখেন এই একটা বাক্য, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এখানে সাবজেক্ট কি? আমরা। কিন্তু কে জানিয়েছে, কারা জানিয়েছে সেরকম কোনো কিছু বলা নেই, জাস্ট যে কোনো একটা বিষয় আমাদেরকে জানানো হয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে উই। এরপরে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, দিয়েছে, নিয়েছে, কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার এই জায়গাটাতে আমার ইংলিশটা কি হবে? বোঝার চেষ্টা করেন তো, পারেন কিনা? উই হ্যাভ। এবার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ বিন, অর্থাৎ BEEN। জানানো ইংরেজি কি? ইনফর্ম করা। উই হ্যাভ বিন ইনফর্ম, উই হ্যাভ বিন ইনফর্ম। এরপর কি? অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। একটা মজার বিষয় দেখেন, আমি যদি বিনটা এখান থেকে উঠাই দেই, আমি যদি জাস্ট এরকম একটা কথা বলি যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই সেন্টেন্সটার বাংলা কি জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। মানে আমরা অন্য কাউকে কোনো একটা বিষয় জানিয়েছি। এইখানে কিন্তু সাবজেক্ট তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সাবজেক্ট কাজ করা শুরু করে দিচ্ছে। কিন্তু যখনই আমি এই হ্যাভ ইনফর্মড না দিয়ে এই ভিতরে একটা বিন বসিয়ে দিচ্ছি, তখন আমার এই সাবজেক্টটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন সাবজেক্ট কাজ করতেছে না, কাজ অন্য কেউ করতেছে। তো এইখানে কি বলা হচ্ছে? যে আমাদেরকে জানানো হয়েছে। বাট আপনি যদি বলেন যে উই হ্যাভ ইনফর্মড, আমরা জানিয়েছি, বিষয়টা কিন্তু এরকমই। ঠিক আছে, এবার দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, কোনো কিছু অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়। তাহলে এখানে সাবজেক্টটা কি? দেখেন আমরা আবার অনেকে মনে করি কি, যে প্রতিটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট হয়। কিন্তু এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোতে কখনো শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট হয় না।
আবারও বলছি, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোতে কখনো শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট হয় না। প্যাসিভ সেন্টেন্স গুলোতে মূলত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে একটা বাক্যে অবজেক্ট পাওয়া যায়, আর প্যাসিভে মূলত এই অবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে নেওয়া হয়। অর্থাৎ কি পালন করা হয়, দেখেন এই 16ই ডিসেম্বর না, কিন্তু 16ই ডিসেম্বর হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, সময়কে মেনশন করছে। পালন করা হয় মূলত বিজয় দিবস, দ্যাট ইজ দ্য অবজেক্ট। তাহলে আপনার সাবজেক্টের এখানে এটা নিতে হবে যে ভিআইসি, ভিক্টরি ডে, এটা আমার সাবজেক্ট। এবার অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, প্রতি বছর হয়, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্যাসিভে এম ইজ আর প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভিক্টরি ডে ইজ, এবার পালন করা ইংরেজি কি, সেলিব্রেটেড অথবা অবজার্ভ, ও ভি এ সি আর ভিইডি, ভিক্টরি ডে ইজ অবজার্ভ। এবার ডেটের আগে অন প্রেপোজিশন বসাতে হয়, ডে অর ডেট, অন 16 ডিসেম্বর। ডিসেম্বর, দেখেন এই যে বাক্যগুলো দেখছেন, এই বাক্যগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন কনভারসেশনে, আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন জায়গায় আমরা এই সমস্ত সেন্টেন্স বা বাক্য দেখে থাকি, কিন্তু আমরা সঠিকভাবে এগুলোকে ট্রান্সলেট করতে পারি না, সঠিকভাবে এগুলো ইংলিশে বলতে পারি না। দেখেন আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আপনি একটা বিয়ে করলেন, বিয়েতে আপনার কিছু রিলেটিভদের আপনি দাওয়াত দেন নাই, নিমন্ত্রণ করেন নাই। এই সিম্পল একটা কথা, ছোট একটা কথা আপনি ইংলিশে বলার চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। এটার ইংলিশ কি হবে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। ভেবে দেখেন আপনি পারবেন না, কোনো না কোনো জায়গায় আপনার বেঁধে যাচ্ছে। ভেবে দেখেন আপনি, যারা জানেন, যারা গ্রামার জানেন, যারা টেন্স জানেন, তারপরও এই সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করার চেষ্টা করেন তো, দেখবেন আপনার কেমন যেন মনে হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, পারছি না, বেঁধে যাচ্ছে। এই প্রবলেমটা যদি হয় আপনার, মনে করেন আপনি অনেক দুর্বল ইংলিশে, এবং এইটা থেকে ওভারকাম করতে হবে, তাহলেই আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখেন, আমাদের গ্রামে আগামীকাল তার জন্মদিন পালন করা হয়, আমাকে খেতে দেওয়া হয়নি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এগুলো যদি আমরা ইংলিশে না করতে পারি, আমরা কিভাবে ইংলিশে এক্সপার্ট হব? শুধু আমি ভাত খাই, সেই স্কুলে যায়, তারা বই পড়ে, তুমি বাড়ি যাও, এইগুলোই কি আমার সেন্টেন্স? না, আমাদের এই অ্যাডভান্স জায়গাটাতে আসতে হবে। তাহলে এই সেন্টেন্সটা দেখেন, আমরা অনেকে এই শুরুর ওয়ার্ডটাকে সাবজেক্ট দিয়ে, অনেকে বলবে যে আওয়ার, ইন আওয়ার ভিলেজ, এটা প্রথমে লিখবে, কিন্তু না। আমার সাবজেক্ট কি এখানে, আমাদের গ্রাম, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা প্লেস, একটা জায়গা। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় ব্যক্তি বা বস্তু। তো সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্ব কি, অনুষ্ঠিত হয়, কি অনুষ্ঠিত হয়, হোয়াট, বইমেলা। সাবজেক্টটা কিন্তু মূলত বইমেলা। তাহলে বুক ফেয়ার, বুক ফেয়ার ইজ, এবার সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, হেল্ড, অ্যাজ ইউজুয়াল হয়। তো বুক ফেয়ার ইজ হেল্ড। এইবার আপনি দেখেন যে ইন আওয়ার ভিলেজ, এরপর কি, ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, এভরি ইয়ার। কি বললাম, বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। দুইটা সময় থাকলে ছোট টাইমটাকে আগে বসাতে হবে, বড় টাইমটাকে পরে বসাতে হবে। তাহলে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটা আপনাদেরকে আমি করতে বলছিলাম। এটা দুইটা টেন্সেই করা যায়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করলে এরকম হয়, দে ওয়ার নট ইনভাইটেড, ইনভাইটেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে এরকম হয়, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, ইনভাইটেড। তো এই যে বাক্য দুটো লিখলাম না, দে ওয়ার নট ইনভাইটেড অর দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এই বাক্যটুকুই ছোট বাক্য কিন্তু, বাট আপনি ভেবে দেখেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, এটার প্র্যাকটিস ইনস্ট্যান্টলি, মানে কতজনের আছে, কতজন এটা বাংলায় ভেবে এরকম একটা কথা আমরা বাংলায় ভাবি, বিভিন্ন কনভারসেশন কথা বলতে গেলে আমরা ভাবি, বাট বাংলায় ভেবে এই যে দুটো বাক্য আমি দেখলাম, দে ওয়ার নট ইনভাইটেড অর দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এই কথাটা কতজন ইনস্ট্যান্টলি মুখে নিয়ে আসতে পারি ইংলিশে? এইটাই আমরা পারি না বলে কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। তো আমি আবারও বলছি, এই সেন্টেন্সগুলো আমি পাঠিয়ে দিব, দিলে আপনার নিজের একটু করার চেষ্টা করবেন। এই প্যাসিভ ভয়েস অনেক ইম্পর্টেন্ট, অনেক মেজর একটা রোল প্লে করে ইংরেজি ভাষায়, ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য তৈরি করার ক্ষেত্রে। তো সবাই প্রফেশনালি এটা শেখার চেষ্টা করবেন। আমি এখন এটার মেইন যে জায়গাটা, অর্থাৎ আমার এই যে ক্লাসটা আমি এখন দেখাবো, এখনো সে জায়গায় আসিনি। আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে 10টা মাস্টার্স ক্লাস আছে আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, সেই 10টা মাস্টার্স ক্লাসের একটা ক্লাস এইটা, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যারা ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারেন না, ট্রান্সলেশনের ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দুর্বলতা ফেস করেন, যারা মনে করেন আমি সঠিকভাবে একটা সেন্টেন্স বা একটা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছি না,
অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেইনটেইন করতে পারছি না। বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোতে অনেক প্রবলেম আমি ফেস করছি বা প্রবলেম মনে হচ্ছে। এই ক্লাসটা আপনারা দেখেন, খুব বড় ক্লাস না, খুব বেশি সময় ধরে আমি নিব না। যদি আপনারা ধৈর্য ধরে করতে পারেন এটা, যদি আপনারা এটা ভালোভাবে দেখতে পারেন, আশা করি আপনার এই প্যাসিভ নিয়ে আর কখনো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই প্যাসিভ নিয়ে আপনাকে আর কখনো কোনো ধরনের সমস্যা আপনার হবে বলে আমার মনে হয় না। যদি আপনি এটা দেখেন, এখানে কি লেখা আছে একটু বোঝার চেষ্টা করেন, আমি ডিটেলস এই বিষয়টা দেখাবো। আপনারা আজকের এই ক্লাস থেকে যারা বড় বড় সেন্টেন্স দেখলে গায়ে জ্বর চলে আসে, কোনটার পর কোনটা হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, যারা সঠিকভাবে মেইনটেইন করতে পারেন না, তো কিভাবে মেইনটেইন করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন আপনি পারেন কিনা, জাস্ট একবার দেখেন আপনি পারেন কিনা। আপনি পারবেন, আপনি কোথাও ব্যর্থ হবেন না। ইংরেজি ভাষাটা অনেক সহজ, অনেক সিম্পল, অনেক স্ট্রেট একটা ল্যাঙ্গুয়েজ এটা। বাট আমরা নিজেরা এটাকে জটিল করে ফেলি অনেক বেশি গ্রামারের মারপ্যাচ বুঝতে গিয়ে। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা অনেক বেশি সহজ, সত্যি অনেক বেশি সহজ। তো দেখেন, আমি এবার একটু দেখাই আপনাদের, জায়গাটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন কি বলছি। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স, এটা এই প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র, যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ সেন্টেন্স বা বাক্য প্যাসিভ দ্বারা হয়ে থাকে। তাহলে কি বললাম বলেন তো, বেশিরভাগ রিটেন ইংলিশের বাক্যগুলোই মূলত এই প্যাসিভ রিলেটেড হয়ে থাকে। হ্যাঁ, এখন দেখেন, এখানে একটা কথা বলছে, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। যেমন দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, রিপোর্টটা যথাসময়ে তৈরি করা হয়েছে। কি বলছে? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, রিপোর্ট রিপোর্টটা যথাসময়ে তৈরি করা হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন। এবার এখানে আরেকটা বাক্য আছে, সেটা হচ্ছে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। রিপোর্টটা যথাসময়ে তৈরি করা হয়েছে এবং এটা ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। অর্থাৎ একটা মানুষের দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে। যদি এরকম থাকে, যদি এরকম বোঝায়, তাহলে এটা আমার কি হবে, এটাতে বাইয়ের ব্যবহার হবে। কিন্তু যে কথাটা আমি বারবার বলছি সেটা হচ্ছে বেশিরভাগ সেন্টেন্সই বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার অনেক বেশি। যেমন আমরা যদি একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি, অনেক বড় একটা বাক্য দেখি এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের, হেয়ার ইউ ক্যান সি, জাস্ট এই সেন্টেন্সটা আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এই ধরনের বড় বড় সেন্টেন্স, বিশেষ করে নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্স, আমরা সঠিকভাবে ট্রান্সলেট করতে পারি না, সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। একটু করার চেষ্টা করে দেখেন, আমাদের এই জায়গাটায় আসতে হবে, এই জায়গাটায় ফোকাস করতে হবে। এটা ভালোভাবে করতে না পারলে, এটা ভালোভাবে দেখতে না পারলে কখনো ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে আপনারা অ্যাটলিস্ট শিখতে পারবেন না। তো দেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই কথাটা আমার ইংলিশে কি হবে? দেখেন তো আপনি পারেন কিনা। এই ধরনের সেন্টেন্স গুলো মনে রাখেন, প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে সবসময় শুরুর ওয়ার্ডটা, আবারও বলছি, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোতে অলওয়েজ শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হবে না। এই কথাগুলো মনোযোগ দিয়ে বলছেন, এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোর সাবজেক্ট বের করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বের কাছে আসতে হবে। অ্যাক্টিভ হোক আর প্যাসিভ, যে কোনো বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। কোথায় ভার্ব থাকে? বাংলায় যে কোনো বাক্যে একদম শেষে, একদম লাস্টে ভার্ব থাকে। এবং সেই ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে মূলত অবজেক্টটাই, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোতে মূলত অবজেক্টটাই সাবজেক্টের স্থানে বসে। মানেটা কি? এর মানেটা হচ্ছে, বোঝেন, ভালোভাবে বোঝেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই অবজেক্ট দুই প্রকার। কি কি বললাম? একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে যদি কাকে অর্থাৎ হুম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা পাওয়া যায়।
হুম দ্বারা প্রশ্ন করা হলে ইনডাইরেক্ট অবজেক্টটা পাওয়া যায়। আর ভার্বকে যদি কি বা হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় তাহলে মূলত আমরা ডাইরেক্ট অবজেক্টটা পাই। তাহলে কোনো কোনো সেন্টেন্সে একটা অবজেক্টও থাকতে পারে, আবার কোনো সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে। যদি দুটো থাকে অর্থাৎ ব্যক্তি এবং বস্তু দুটো অবজেক্টই থাকে, তাহলে সবসময় মনে রাখবেন যে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় অ্যাজ আ সাবজেক্ট। কি বললাম? কোনো সেন্টেন্সে বস্তুবাচক অবজেক্ট থাকে, কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, বাট যদি কোথাও দেখেন ব্যক্তি এবং বস্তু দুটোই আছে, তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় অ্যাজ আ সাবজেক্ট। তাহলে এইখানে ভার্বটা হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এই যে দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব। এইবার এই দেওয়া হচ্ছিল এটাকে প্রশ্ন করেন যে কি দেওয়া হচ্ছিল আর কাকে দেওয়া হচ্ছিল। কি বললাম? এই দেওয়া হচ্ছিল যে কথাটা লেখা আছে, এটাকে আপনি প্রশ্ন করেন কি দেওয়া হচ্ছিল আর কাকে দেওয়া হচ্ছিল, আপনার উত্তরটা কি আসে একটু ভেবে দেখেন তো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, এইটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। আরেকটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, আরেকটা বিষয় হচ্ছে কি গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে আমার বস্তুবাচক অবজেক্ট। তো যেটা বললাম যদি দুটো অবজেক্ট থাকে অলওয়েজ ব্যক্তিকে প্রাধান্য দিবেন। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে দা প্রাইম মিনিস্টার। দেখেন এই ধরনের বড় বড় সেন্টেন্স কিভাবে সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায়। তাহলে সাবজেক্টটা কি? দ্য প্রাইম মিনিস্টার। এবার ভার্বটা কি? সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হবে। তাহলে দ্য প্রাইম মিনিস্টার, ভার্বটা বসাবো ভার্ব দেখে। বাংলায় যে ভার্বটা লেখা এখানে দেওয়া হচ্ছিল, এটা মূলত কোন টেন্সে লেখা আছে এইটা আমি আইডেন্টিফাই করতে পারবো কিনা। হচ্ছিল, যাচ্ছিল, চলছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ব্যবহারটা কিভাবে হয়? তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ কি হবে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, ওয়াজ বিং। এবার গিভ মানে কি? দেওয়া, এর পাস্ট পার্টিসিপল বসাতে হবে গিভেন। এই যে ওয়াজ বিং গিভেন, একটা সেন্টেন্সে এই সাবজেক্ট আর ভার্ব যদি আপনি ঠিকভাবে বসাতে পারেন, পাশাপাশি বসাতে পারেন, আপনার অবজেক্টের জায়গা যাই হোক না কেন, আপনার সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। সেন্টেন্স অলরেডি একটা মিনিং দিয়ে দেয়। কিন্তু যদি আপনার এই ভার্বের জায়গাটা ভুল হয়, টেন্স আইডেন্টিফাই করে যদি ভার্বটাকে সঠিকভাবে আপনি ইউজ করতে না পারেন বা বসাতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। তাহলে সাবজেক্টটা কি? দ্য প্রাইম মিনিস্টার। ভার্বটা কি? ওয়াজ বিং গিভেন। এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যেতে হয়। যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে, আগে উপলক্ষটা বসান যে এরকম, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তো টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার, সরি, ওয়াজ বিং গিভেন, আমার এখানে এটা লিখতে হবে তো, UARD, গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমি কেন লিখলাম? আমার এই জায়গায় যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, এই সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। আমার কথাটা বোঝেন, সাবজেক্টটাকে কি বলছি? নিষ্ক্রিয়। সাবজেক্টটাকে কি বলছি? ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ? কারণ এই সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। আবারও বলছি, সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। আমার এই যে প্রধানমন্ত্রী, ইনি কোনো কাজ করতেছে না, এটা পুতুলের মতো দাঁড়ায় আছে। এই লোকটাকে গার্ড অফ অনার দিচ্ছে কে বা কারা? হয়তো কোনো সেনাবাহিনী বা কোনো পুলিশে তাকে গার্ড অফ অনার দিচ্ছে। কিন্তু আমার যদি স্ট্রাকচারটা এইরকম না হতো, আমার যদি এইরকম একটা স্ট্রাকচার হতো, কেমন জানেন? আমি যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করতাম, যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার। আমি যদি এরকম বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এইটা বসালে কিন্তু আমার সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যেত। তখন সেন্টেন্সটার মানে এরকম দাঁড়াতো যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, অর্থাৎ প্রধানমন্ত্রী স্যালুট জানাচ্ছিল, প্রধানমন্ত্রী নিজে গার্ড অফ অনার দিচ্ছিল, এরকম অর্থ হয়ে যেত। কিন্তু বাংলাটা কিন্তু ওইরকম না। বাংলাটা কি লেখা? যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, অর্থাৎ যে সাবজেক্ট, যে প্রাইম মিনিস্টার, সে কোনো কাজ করছে না, সে ইনঅ্যাক্টিভ, সে নিষ্ক্রিয়। এই জন্য পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে, বাট পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ব্যবহার আমার করতে হচ্ছে ওয়াজ বিং গিভেন। এই বিষয়গুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। দেখেন এতটা ডিটেলসে, এতটা ভেঙে ভেঙে কেউ বলবে না, কেউ বোঝাবে না। ফ্রি ক্লাস করছেন, টাকা তো আর নিচ্ছে না। একটু দেখে যান, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, মনে প্রাণে ভাষাটা শেখার ইচ্ছা থাকে, আশা করি অনেকটা ডেভেলপমেন্ট আপনি এই জায়গাটা থেকে পাবেন। আচ্ছা, এর পরের যে জায়গাটা, আমরা যদি এর পরে আরেকটু সামনের দিকে এগোই, সেটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপরে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, দেখেন
এটা আমি বাংলাটা সরাই দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে, তাহলে আপনারা সহজে নিতে পারবেন না। দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইটাকে আমরা ইংলিশে কিভাবে করতে পারি? কথাটা বোঝেন কি বলছি। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে আমার প্রথমত আসতে হবে ভার্বের কাছে। মনে রাখবেন যে প্রত্যেকটা বাংলা সেন্টেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা বাংলা বাক্য বা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, ভার্ব শেষে থাকে। যেমন এই যে নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব, এবং এই ভার্বটা দেখেই ইনস্ট্যান্টলি বা সাথে সাথে আমাদেরকে কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করা শেখা উচিত। কি বললাম? ভার্বকে দেখে আমাদের ইনস্ট্যান্টলি টেন্সটাকে আইডেন্টিফাই করাটা শেখা উচিত। অর্থাৎ এটা কোন টেন্স, দেওয়া নেওয়া হচ্ছে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, বাট এটা কোন টেন্সের নেগেটিভ সেন্টেন্স, এই টেন্সটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারেন? টেন্সটাকে আপনারা ধরতে পারেন? আপনারা একজন একটু বলেন তো এই জায়গাটাতে, যে এই যে সেন্টেন্সটা আপনারা দেখলেন এটা কোন টেন্সে লেখা আছে? এনিওন ক্যান সে? এখানে যারা আছে বলতে পারবে? হ্যাঁ, একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট, একজন বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখি এইখান থেকে আপনারা বলেন তো, দেখি এটা কোন টেন্সের সেন্টেন্স? দেখি এখানে যারা আছেন 184 জনের মতো, এটা কোন টেন্স কে বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধন্যবাদ। আর প্রেজেন্ট পারফেক্ট না। যদি এরকম বলতাম যে নেওয়া হয়েছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হতো। যদি এরকম বলতাম যে নেওয়া হচ্ছে, সরি, নেওয়া হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। বাট এটা হচ্ছে নেওয়া হচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কিছু করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি এটা হয়, আমার সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্টটা কি? আমি আবারও বলছি, এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের শুরুর ওয়ার্ড কিন্তু সাবজেক্ট হবে না। আমার সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে যে কাকে বা কি। তাহলে কি নেওয়া হচ্ছে না, সাবজেক্টটা কিন্তু এই পদক্ষেপ মানে একসঙ্গে ফ্রেজাল ওয়ার্ড হবে, যেটাকে বলে গ্রুপ অফ ওয়ার্ডস, কম্পাউন্ড নাউন, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ, এই তিনটা ওয়ার্ডকে আপনার একসাথে নিতে হবে। দ্যাট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। ওকে, সো সেন্টেন্সটা এরকম হবে, নো ইফেক্টিভ, কার্যকর ইংরেজি কি? ইফেক্টিভ স্টেপস, নো ইফেক্টিভ স্টেপস, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ, নো ইফেক্টিভ স্টেপস, এটা আমার সাবজেক্ট। এবার ভার্ব, আর বিং, আর বিং, অর্থাৎ টেকেন, টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল টেকেন। তাহলে এই যে আর বিং টেকেন, এটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কি এটা? কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এইভাবে আপনি যদি সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি বসাতে পারেন, টেন্সটাকে যদি ধরতে পারেন এবং সেই টেন্সটাকে মেনটেন করে টেন্সের সঠিক ফর্মটা, মানে নেওয়া হচ্ছে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা, ভার্বের ফর্মটা এরকম হবে যে আর বিং টেকেন, এইটুকু যদি আপনি বসাতে পারেন, বিশ্বাস করেন আপনার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট হয়ে হয়ে যাবে। বাট এই ভার্বের ফর্মের জায়গাটা যদি আপনি ভুল করেন, ভার্বের ফর্মটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তাহলে আমি কি বলছি? যে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আপনার কাজটা কি জানেন? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আপনার কাজটা হচ্ছে দুইটা জায়গায়। অর্থাৎ সেটা হচ্ছে, প্রথমত আপনি বাংলা বাক্যের, মনে রাখেন, বাংলা বাক্যের যে কোনো বাংলা বাক্য থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করার সময় সাবজেক্ট আর ভার্ব আগে বসাবেন। বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন ইংলিশে সেন্টেন্স বা বাক্য ট্রান্সলেট করবেন। অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, লাস্টের ওয়ার্ডটা বাংলাদেশ, এটা আগে বসাবেন, তারপর বন্দে, তারপর দুর্নীতি, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন। তাহলে বাংলাদেশ, দেশের আগে একটা প্রেপোজিশন বসাতে হয়, তাহলে ইন বাংলাদেশ। কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ, আর বিং টেকেন ইন বাংলাদেশ। এরপর কি? বন্ধে। দেখেন বন্ধ করা ইংরেজি কি? স্টপ বা ক্লোজ মানে বন্ধ, কিন্তু এখানে দেওয়া আছে বন্ধে, অর্থাৎ একার আছে। এটাকে কি বলা হয় জানেন? নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে টু প্লাস ভি অন এর ব্যবহার করতে হয়। অর্থাৎ স্টপ মানে বন্ধ, টু স্টপ মানে বন্ধ করতে, টু ক্লোজ, এরকম। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ কি?
করাপশন, দুর্নীতি। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। দেখেন এটা নেগেটিভ সেন্টেন্স, বাট এখানে নো বসানোর কারণে আমি কিন্তু এই আর এর সাথে নট দেইনি। বাট আমি যদি এখানে এনি বসাতাম, আমি যদি এখানে বলতাম যে এনি ইফেক্টিভ স্টেপস, তখন কিন্তু আমার এই নো এর পরিবর্তে আমি যদি এখানে এনি দিতাম, তাহলে এই আর এর সাথে আমার একটা নট বসাতে হতো। আমার এখানে এরকম লিখতে হতো, আর নট, অর্থাৎ আরেন্ট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। বাংলাদেশে দুর্নীতি বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এনি ইফেক্টিভ স্টেপস আরেন্ট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, এরকম লিখতে হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন সেন্টেন্স গুলো। সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, বাংলায় ভার্ব লাস্টে থাকি, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাবো সঠিক টেন্সটা মেনটেন করে। তারপর কি করব, বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে আমি ফার্স্টের দিকে যাব, যখন আমি বাংলা থেকে ইংলিশে একটা সেন্টেন্স বা একটা বাক্য ট্রান্সলেট করব। এইটাই হচ্ছে আমার মেইন নিয়ম, মেইন ওয়ে। নিজেরা করার চেষ্টা করবেন। আপনি ফ্রি ক্লাস করছেন, আমার পেইড কোর্সে যারা থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ধরে ধরে এই বিষয়গুলো বোঝাই বা শিখাই, প্রফেশনাল করাই। কারণ আমাদের এই জায়গাটায় আসতে হবে। আমরা অনেকে প্যাসিভ ভয়েস শিখি, কিন্তু এই প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা কখনো ধরি না, কখনো অ্যানালাইসিস করি না। এটা না করতে পারার কারণে আমাদের অনেক বড় একটা দুর্বলতা থেকে যায় এই ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে, এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে, ওভারকাম করতে হবে আমাদের প্রত্যেককে। আমি সব সময় চেষ্টা করি, আমি রুলস শেখাই, গ্রামার শেখাই, স্ট্রাকচার শেখাই, যাই শিখাই না কেন, আমি যেন আমার স্টুডেন্টদেরকে ভাষাটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে পারি, এর যে গুরুত্ব সেটা যেন আমি বোঝাতে পারি। আমি অনেক পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে। আমার সঙ্গে আপনার এই ফ্রি ক্লাসগুলোই করে যান, আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে দেখাইছিল একদিন, এইভাবে জোরে জোরে চেঁচাই চেঁচাই কথা বলছিল বা বুঝাইছিল। আমার কাছে যারা থাকে তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়েই বের হয়, যদি তারা লাস্ট পর্যন্ত থাকতে পারে। সেইভাবেই আমি পড়িয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, আমি কোথাও গ্যাপ দেই না। দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, এই যে একটা বাক্য। আমি প্রথমে কোথায় আসবো, ভার্বের কাছে। ভার্ব কোথায় থাকে, বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, অর্থাৎ এই রপ্তানি হতে থাকবে কথাটা ভার্ব। এখন এই ভার্বটাকে প্রশ্ন করব যে কাকে রপ্তানি করা হবে বা কি রপ্তানি করা হবে। তাহলে আমার এই যে বাক্যটা বা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট কি হবে বলেন তো? কি রপ্তানি হবে, সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা কি কে বলতে পারেন? গার্মেন্টস এর পণ্য। এবং এটা 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 কোন টেন্সে আছে, দেখে এখান থেকে একজন বলেন তো এটা কোন টেন্সে আছে? রাইট, ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে সাবজেক্টটা হচ্ছে দা প্রোডাক্ট, প্রোডাক্ট অথবা পণ্য বলতে গুডস বলতে পারেন। ইউ ক্যান অলসো সে দ্যাট, you can also say that the goods of garments, the goods of garments, the goods of garments, এরপর কি, রপ্তানি হতে থাকবে। অফ মানে কি, এর, এই যে বাংলা একটা এর, এর আছে না, এই এর এর জন্য আমি অফ প্রেপোজিশনটা বসালাম। অফ মানে কি, এর। দ্য গুডস অফ গার্মেন্টস, এরপর কি, ভার্ব। বাংলায় ভার্ব কোথায় থাকে, লাস্টে থাকে। ইংলিশে ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পরে থাকে। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে আমার এই জায়গাটাতে কি হবে, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার, শ্যাল বা উইল বি বিং প্লাস বি থ্রি। এবার রপ্তানি, তাহলে এক্সপোর্টের পাস্ট পার্টিসিপল কি, এক্সপোর্টেড। তাহলে কি বলতে পারি, দ্য গুডস অফ গার্মেন্টস will be being exported, the goods of garments will be being exported। এবার এবার কি, এবার লাস্টের থেকে আমার দুটো ওয়ার্ড বাকি আছে, একটা হচ্ছে বিদেশ, একটা হচ্ছে নিয়মিত। আমার সাবজেক্ট শেষ, ভার্ব শেষ, তাহলে বাকি কি, বিদেশ। দেশের আগে ইন প্রেপোজিশনটা বসান, যে ইন অ্যাব্রোড, এরপর কি, নিয়মিত। তাহলে কি বলতে পারি, রেগুলারলি, রেগুলারলি অ্যাডভার্ব একটা। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। দেখেন কত সহজ মনে হচ্ছে না? এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আগে করতে গেলে অনেক কনফিউশন ফেস করতাম, ভাবতাম কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। কিন্তু দেখেন, যদি একটা মেন্টরের অধীনে থেকে এইভাবে প্র্যাকটিক্যালি চর্চা করা যায়, ভেবে দেখেন তো, ইংরেজি শেখা কি খুব কঠিন বা খুব বেশি সময় লাগে এই ভাষাটা শিখতে? লাগে না, যদি অথেন্টিক জায়গাটার উপর ফোকাস করা হয়। এইটাই কিন্তু মেইন জায়গা। আমি এর আগে কিন্তু ছোট ছোট সেন্টেন্স দেখাইছি না, যে she draws a picture, she doesn't draw a picture, I went to school, I didn't go to school, did I go to school, বা why did I go to school, এই ধরনের বিভিন্ন নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড করা, অ্যাক্টিভ দেখাইছি। কিন্তু আমার তো শুধু ওই জায়গায় বসে থাকলে হবে না, আমার প্যাসিভ করতে হবে। আবার প্যাসিভ মানে ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি।
প্যাসিভ বলতে এই ধরনের প্র্যাকটিক্যাল প্যাসিভ গুলো আমাকে সলভ করতে হবে, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমার আসতে হবে, যেগুলো নিউজ পেপার রিলেটেড, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে বিভিন্ন জায়গায় ফেস করব, সেই ধরনের প্যাসিভ গুলোই আমাদেরকে ফেস করতে হবে। এইটা যে করতে পারবেন, এইটাকে যে ওভারকাম করে সামনে এগোতে পারবেন, সেই ইংলিশে প্রফেশনাল হবেন, এক্সপার্ট হবেন। আরেকটা কথা বলি, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো ইংরেজি ভাষা ডেভেলপ করা যায় না। যেমন এই যে আমার কাছেও আছে, আমার অনেক স্টুডেন্টরাই আমার কাছ থেকে পড়ে, আমার কাছ থেকে মানে কোর্স কমপ্লিট করে এই ফাইলগুলো নিয়ে তারা অন্যান্যদের পড়ায় এইগুলো। কিন্তু আপনি ভেবে দেখেন, আই লাইকলি দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আই আই লাইক কি আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। হ্যাঁ, তো এই ধরনের ছোট ছোট রুলস বা স্ট্রাকচার অনেকে এটা শিখতে চায়, এটা শেখালে হয়তো অনেক বেশি স্টুডেন্ট থাকে বা এনজয় করে, বাট বিশ্বাস করেন এটা থেকে আসলে অ্যাকচুয়াল বেনিফিটটা কখনো পাওয়া যায় না। এটা আমার কাছে থাকে, বাট আমি এটা ওইভাবে পড়াই না, অ্যাকচুয়াল বেনিফিটটা আসে না। সত্যিকার অর্থে ইংরেজি যদি শিখতে চান, যদি প্রফেশনাল হতে চান, যদি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনি নিজে যদি ইংলিশে মাস্টার্স হতে চান, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে এই লোকটা যে জায়গাগুলো দেখাচ্ছে এটা আসলে ইম্পর্টেন্ট কিনা, আসলে আমার এই জিনিসটাই জানা লাগবে কিনা, আসলে আমার এই জায়গাটার উপর দুর্বলতা আছে কিনা, ভেবে দেখবেন তো। দেখবেন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন। এটা করতে হয়। এই যে দেখেন কত বড় একটা সেন্টেন্স, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই বড় বড় সেন্টেন্স গুলো আমরা দেখলে মনে করি কি না জানি কি হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে, কিভাবে বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কি, কি কুইক করে করব আমরা ইংলিশ। কিন্তু দেখেন আমি একবার দেখাই দেই, এরপরে এত বড় বড় সেন্টেন্স দেখলেও খুব সহজে স্মুথলি আপনি ট্রান্সলেট করতে পারবেন। কিভাবে করব? প্রথমে ভার্বের কাছে আসব। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। তাহলে এখানে ভার্বটা কি নির্বাচিত করা হয়েছে। এবার ভার্বটা দেখে সাথে সাথে আমরা টেন্স আইডেন্টিফাই করে ফেলবো, এটা কোন টেন্সে লেখা আছে। হয়েছে, গিয়েছে, থেকেছে, রেখেছে, এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভি3। এবার কি করব? আমার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কি? ভার্বকে প্রশ্ন করব, কাকে নির্বাচিত করা হয়েছে, হুম, তারিক মাহমুদকে, দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট সাবজেক্ট। কি নির্বাচিত করা হয়েছে? হোয়াট, কম্পিউটার সমিতির সভাপতি। এই যে সভাপতি, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট সাবজেক্ট মানে অবজেক্ট। তো দুটো থাকলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে আপনি এইটাকে আগে লিখে ফেলেন, কঠিন না। দেখেন বিশিষ্ট ইংরেজি কি? রিনাউন্ড, ফেমাস বা প্রমিনেন্ট, যে কোনো একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনি এখানে বলতে পারেন যে রিনাউন্ড আইটি প্রফেশনাল, কি বললাম বোঝার চেষ্টা করেন, একটা মিনিট প্লিজ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টটাকে এই লোকটা, তাই না? এইবার কিন্তু আমি ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কোথায় বসাবো? সাবজেক্টের পরে বসাবো। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার ভার্ব কি? নির্বাচন। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হ্যাজ এর ভিতরে কোনটা হবে? হ্যাজ হবে। এরপরে কি? বিন। এরপর নির্বাচিত, যদি সিলেকশনের মাধ্যমে হয় সিলেক্টেড, যদি ভোটের মাধ্যমে হয় ইলেক্টেড, ইলেকশনের মাধ্যমে তাহলে আমি এখানে ইলেক্ট বলি। ইলেক্টেড। কি বললাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইএলইসিটিডি ইলেক্টেড। এইবার কি দেখেন, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম না, আমি আবারও বলছি, যখন আপনি বাংলা থেকে ইংলিশে বাক্য বা সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। অর্থাৎ রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট? অফ মানে এর, অফ মানে এর, কিসের? অফ মানে এর। এ দেখেন এই যে সমিতির লেখা না র, এই র কথাটার জন্য কিন্তু আমি শুধু এখানে অফ বসাচ্ছি, বিভক্তি, হ্যাঁ, ষষ্ঠী, র এর। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, SOCIETY। কি লিখলাম টোটাল বাক্যটা? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এইবার কি? 2019-20 সালের জন্য, ফর 2019-20। দেখেন লাস্টের থেকে করতে করতে আমি ফার্স্টের দিকে আসলাম। কঠিন কিছু না ইংলিশে। এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করতে গেলে আমরা ভয় পাই, আমরা ওয়ার্ডার মেনটেন করতে পারি না। বাট একবার ভেবে দেখেন, এই যেভাবে আমি দেখাচ্ছি, এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে এখন?
সহজে করা যাবে না, ট্রান্সলেশন বলেন বা নিজের মতো করে যে কোনো সেন্টেন্স তৈরি করা বলেন। আর আমি যদি এইটাকেও সাবজেক্টে আনি, এই যে সভাপতি, দেখবেন কেমন সেন্টেন্স হয়। যেমন আপনি এই কথাটাকে এইভাবে বলতে পারেন, এতটুকু শুরুতে নিতে পারেন, কোনো সমস্যা হয় না, হ্যাঁ। এটা আপনি বলতে পারেন যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, মানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এই ফর 2019-20, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা এখানেও রাখতে পারেন বা লাস্টেও রাখতে পারেন। আপনি লাস্টে রাখি, তাহলে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার আপনি ভার্বটা বসান, এইটা যে হ্যাজ বিন ইলেক্টেড, কথাটা বোঝেন। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড। এবার কাকে? তারিক মাহমুদকে করা হয়েছে। তো এই পার্সন বা ব্যক্তির আগে এখানে একটা টু প্রেপোজিশন বসাতে হবে, অফ, বাই না, কিন্তু টু। কারো প্রতি বা পর্যন্ত, কাউকে, কাকে, এই কেটাকে বোঝানোর জন্য আমার টু বসাতে হবে। টু দিয়ে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এবার ফর 2019-20। অর্থাৎ দেখেন এই সেন্টেন্সটাকে দুই ভাবে করা যায়, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটাকে শুরুতে এনে করা যায়, আরেকটা কি বললাম যে বস্তুবাচক অবজেক্টটাকেও করা যায়। বাট যদি ব্যক্তি এবং বস্তু দুটো থাকে, সবসময় ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই যে বাক্যটা, এটাকে দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, অর দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে, টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, অর্থাৎ তারিক মাহমুদকে, ফর 2019-20। বাট এই দুটোর ভিতরে এই প্রথম যেটা লিখলাম, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি কারেক্ট। বাট পরেরটা যে ভুল এরকম না, এটাও কারেক্ট সেন্টেন্স, বাট উপরেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আমি ব্যক্তিকে প্রাধান্য দেই। তাহলে এই যে বড় সেন্টেন্সটা আমি করলাম, এটা কি খুব কঠিন বলেন তো? সাবজেক্ট বসাবো, টেন্স মেনটেন করে ভার্ব বসাবো, দেন আমি কি ধরবো? আমি ফ্রেজ ধরে ধরে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। বুঝতে পারছেন আপনারা? কিছু কি শিখতে পারছেন? মনে হয় জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো বা গুরুত্বপূর্ণ, বা আমাদের এগুলো শেখা উচিত ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য? হ্যাঁ, মনে হয় যে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। তাহলে আরেকটু দেখতে থাকেন, এটা দরকার, এটাই ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে শুধু এরকম না। দেখবেন অনেকে দেখায় ঘরে বসে এই ইংরেজি গুলো বলুন, ট্রেনে বসে এই ইংরেজি বলুন, বাসে বসে এগুলো বলতে হয়, এই ডায়লগ গুলো শিখে রাখুন, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন। হ্যাঁ, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ইংরেজির 66টা রুলস, 100টা স্ট্রাকচার, নাথিং, কিছুই লাগে না যদি প্র্যাকটিক্যালি জায়গাটাকে বোঝা যায়। আমি কয়টা জায়গায় কথা বলছিলাম, যারা ফার্স্ট থেকে আমার ক্লাসগুলো করে আসছেন, কিসের কথা বলছি? প্রথম কথা, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, ভার্বের ফর্ম জানতে হবে। দ্বিতীয় কথা বলছিলাম টেন্স জানতে হবে। তৃতীয় কথা বলছিলাম মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে, কারণ টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, এই জন্য এটা শিখতে হয়। তারপরের কথাটা কি? এই টেন্স, মডাল, সেমি মডালের একটা রিভার্স স্ট্রাকচার আছে, অর্থাৎ এমন কিছু কথা যেগুলো বাংলায় কথা বলার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে আমরা কিছু ইনঅ্যাক্টিভ সাবজেক্ট ব্যবহার করি। যখন ইনঅ্যাক্টিভ সাবজেক্ট ব্যবহার করি, তখন এই টেন্স, মডাল, সেমি মডালের একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভটা জানতে হবে। এইটা যদি জানা থাকে, মনের যে কোনো থট 100% আপনি ফ্লুয়েন্টলি এক্সপ্রেস করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না, ইংরেজি ভাষা খুবই সহজ, শুধুমাত্র প্র্যাকটিস করতে হয়। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, 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 এটা কোনো রকেট সায়েন্স না, এটার জন্য আহামরি শার্প কোনো ব্রেন লাগে না। আপনি আমার কাছে আসেন, আমি অ্যাসিওর করছি আপনি যত দুর্বল থাকেন, যত ডাল থাকেন, আপনি শিখতে পারবেন। আপনারা এখানে অনেকেই আছেন বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্স করেন বিভিন্ন টিচারের কাছে, সেই কোর্সগুলো করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসটা করে যান। যদি তার থেকে বেটার কিছু না পান, আমার পেইড কোর্সের কথা বলছি না, নট পেইড কোর্স, আজকে আমার কোর্সে 41 জন ভর্তি হয়েছে, তো আমার পেইড কোর্সে আমি কাউকে আসতে বলছি না, যারা আসার এমনিতেই আসে। তো আপনি ফ্রি ক্লাসগুলো করে যান। আর অন্য যে কোনো জায়গায় যারা অলরেডি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ক্লাস করেন, পেইড কোর্স করেন, সেই ক্লাসগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখবেন। কারণ আমি সব সময় এই কথাটা বলি, মানে আমার নিজের প্রতি একটা কনফিডেন্ট থাকে যে যে জায়গায় ক্লাস করুক, যে টিচারই শিখুক, শিখাক না কেন, এতটা এফোর্ট দেওয়া, এতটা এনার্জি নিয়ে কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না। আমি এক একটা ক্লাস আপনারা জানেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টার পর্যন্ত আমি ক্লাস নিয়েছি। এই যে ক্লাস নেওয়ার আগে আমি কফি খাই, কফিতে আপনারা জানেন ক্যাফেইন থাকে, যাতে করে এনার্জিটা লস না হয়, ভালোভাবে ক্লাসগুলোকে কন্ডাক্ট করতে পারি।
2 কাপ কফি খাই, ওই যে মোটা দানা যেগুলো কফি। আহ আমি সব সময় চেষ্টা করি আমার ভিতর থেকে যা কিছু আছে ততটুকু আমি স্টুডেন্টদেরকে দেওয়ার। অনেক পরিশ্রম করে পড়াই, যাতে করে এটা তো খাওয়ার জিনিস না যে আপনি খেলেন হজম হয়ে গেল, পড়া পোশাক না যে ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সঙ্গে থাকবে। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আমি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়ে থাকি না, আমার অফলাইনের কোনো ব্যাচ নেই বা প্রতিষ্ঠান নেই। আমি যদি এইটার নিয়েই পড়ে থাকতাম, এইটার উপর কন্টেন্ট ক্রিয়েট করতাম রেগুলার ওয়েতে, প্রচার প্রচারণা ওইভাবে করতে পারতাম, তাহলে হয়তো আমিও বড় একটা ফ্যান বেস, ফ্যান ফলোয়ার তৈরি করতে পারতাম। কারণ আমার নিজের প্রতি সেই কনফিডেন্ট আছে, আমি সেইভাবে বোঝাতে পারি। যারা ক্লাস করছেন, এই যে এতক্ষণ আমার সঙ্গে আছেন এতগুলো মানুষ, কিছু শিখতে না পারলে তো আর আপনারা এখানে নেই, বসে নেই। কিন্তু হাজার হাজার টিচার, হাজার হাজার প্রতিষ্ঠান, আপনি অনলাইন বলেন অফলাইন বলেন, আপনি পাবেন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে কত প্রতিষ্ঠানের, আমি কারো নাম বলবো না। তাদের বিভিন্ন বই বের হয়, সেটাও আমি বলবো না সেখান থেকে কি শেখা যায়। কিন্তু সেই জায়গাগুলোর কোর্স আপনি করে দেখবেন, দেখবেন কত রংচটা বিজ্ঞাপন দেয়, এতগুলো ক্লাস, 60 ঘন্টার ক্লাস, 30টা ক্লাস, 20 দিনের ভিতর ফ্লুয়েন্ট হবেন, 7 দিনের ভিতর এক্সপার্ট হবেন। আমি আমার কোনো স্টুডেন্টকে এই অ্যাসিওর, এই গ্যারান্টিটা দিই না যে আপনি এতদিনে এক্সপার্ট হবেন, এতদিনে ফ্লুয়েন্ট হবেন। কারণ এই এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হওয়ার বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর। আমি কি বলি যে আমার যে পেইড কোর্স, সেটা 3 মাসের কোর্স, এটা আমি আমার মতো করে করাবো, আপনাকে দিয়ে কাজ করাবো। যদি আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে পারেন, আমার কথাগুলো শোনেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের করতে পারেন, কারণ এটা ভাষা, একটা টিচার 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না। একটা ভাষা শিখতে গেলে নিজেকে কথা বলতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। এই ল্যাঙ্গুয়েজে খুব বেশি বিষয় যে আছে এরকম না, অল্প কিছু বিষয় জেনে যত নিজে প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবেন। আহ, কঠিন কিছু না। অনেক রাইটার আছে 500 700 পেজে বড় বড় ইংরেজি বই লেখে, কোনো কাজে লাগে? এত কিছু আছে ইংলিশে, নেই তো কথা বলার জন্য। আমার তো এটার উপর পিএইচডি করা লাগবে না। আমি যিনি অ্যাকচুয়াল জিনিসটা, আমরা অথেন্টিক জিনিসটা, অরিজিন জায়গাটাতে আমরা আসি না, ফোকাস করি না, তাই আমরা পারি না। মেইন বিষয় হচ্ছে এইটা। আপনি আমার কাছে আসেন, আমি বলছি, আমি আপনাকে অ্যাসিওর করছি, আপনি আইএলটিএস এর এক্সাম হোক, আইএলটিএস এর এক্সামের জন্য অনেকে ক্যামব্রিজ বা ইসের মানে অনেক বই একসঙ্গে পড়ে, 25 26টা, অথচ স্যার বেসিক কোনো নলেজই নেই। 20,000 30,000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়ে এসে ব্যর্থ হয়ে যায়, পাস পায়, 4 পায়, পরীক্ষা দিয়ে কিছু করতে পারে না, 40 50 হাজার টাকা খরচ হয়ে যায়। আমার কাছে পড়ে আমার একটা স্টুডেন্ট জাস্ট এই 2,000 টাকার কোর্স করে সে অস্ট্রেলিয়াতে গেছে, সম্রাট নামের একটা ছেলে। সে 43,000 টাকা খরচ করে সে আগে অফলাইন কোর্স করে পরীক্ষা দিয়ে পারেনি, 4 পেয়েছিল। পরে আমি যে এই যে অনলাইনের এই কোর্সটা থেকে এসে 6.5 পেয়ে এসে চলে গেছে সেখানে। তো খুব দুর্বল ছিল, বাট আমি তারা ওয়ান টু ওয়ান ফেস করে পড়াইছি। আরো একটা মেয়ে ছিল, পূর্ণিমা নাম, সেও এরকম ভাবে গেছে, আমাকে বলছিল যে আমি চলে আসছি, আমি পেয়েছি। তো আমি সেই ফোর্টটা দিতে পারি, আমি আমার নিজের প্রতি আমার কনফিডেন্ট আছে যে আমি যাকে পড়াবো, আমি যাকে বোঝাবো সে পারবে। এই জন্য আমি অত ঝামেলার ভিতরেও যাই না, আমার শত শত স্টুডেন্টেরও দরকার না। অনেকে বলতে পারেন আপনার কোর্স ফি বেশি, 2,000 টাকা অনেক বেশি হয়ে যায়। সেটা আপনার ব্যাপার, আপনি ফ্রি ক্লাসগুলোই করেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। পেইড কোর্স যারা করার তারা এমনিতেই করে, কারণ আমি যে ফোর্ট দেই এটা অনেক বেশি আমি দেওয়ার চেষ্টা করি, যতটা পারি আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করি। এবং আপনি এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনি বুঝতে পারবেন, আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এভাবে দেখাইছিল। তো এটাই আমি বলার চেষ্টা করব সবসময়, যারা ইংরেজি শিখতে চান, যারা প্রফেশনাল হতে চান, যারা এক্সপার্ট হতে চান, আপনি শিখতে চাচ্ছেন, আপনার শেখার ইচ্ছা আছে, আপনি সময় দিচ্ছেন, টাইম দিচ্ছেন, তো আশপাশ দিয়ে বিভিন্ন টিচার, বিভিন্ন টপিক না দেখে অথেন্টিক জায়গাটা থেকে শেখার চেষ্টা করেন, অরিজিনটা বোঝেন, ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, আমার নিডসটা কি, আমার দরকারটা কি, ঠিক কোন জায়গাটা আমার কাভার করতে হবে, এগুলো দেখেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, তো এরপর কি, দেখেন এখানে একটা বাক্য আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে অনুষ্ঠিত হবে। তাহলে এটা কোন টেন্স হবে, যাবে, খাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার সাবজেক্টটা কি, কি অনুষ্ঠিত হবে? এই বার্ষিক সম্মেলন। তো একসঙ্গে এতটুকু ধরেই আপনি সাবজেক্টটাকে নেন, একটা ফ্রেজাল ওয়ার্ড বা কম্পাউন্ড নাউন তৈরি করেন। অর্থাৎ এই সেন্টেন্সটা আপনি এইভাবে কিন্তু বলতে পারেন যে দ্য অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়াল, দেখেন, কনফারেন্স অফ মানে কি, এর, অফ মানে কি, এর, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ, অর্থাৎ বার্ষিক সম্মেলন, অফ মানে এর, কিসে, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বিডিএলটিডি, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার ওটাও বসান যে 2019, তাহলে আর ঝামেলা থাকবে না। এইবার আপনি ভার্বটাকে বসান, অনুষ্ঠিত হবে। তাহলে অনুষ্ঠিত হবে কথাটা ইংরেজি কি, উইল
বি হেল্ড, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি, শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। এবার কি দেখেন, এখানে প্লেস এবং টাইম দেওয়া আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন, প্রথমে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এটাকে আগে বসান। আমি আবারও বলছি, বাংলা থেকে ইংলিশে যখন সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব সঠিক টেন্স মেনটেন করে বসানোর পর যতটুকু বাকি থাকবে লাস্টের দিক থেকে ফ্রেজ ধরে ধরে ফার্স্টের দিকে আসবেন। তাহলে দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। এবার প্লেসের আগে এখানে একটা কেন্দ্র বলছে, অর্থাৎ অ্যাট প্রেপোজিশন বসাতে পারেন, ছোট জায়গার আগে অ্যাট বসে, অ্যাট বঙ্গবন্ধু, এরপর কি সম্মেলন কেন্দ্র, তাহলে কনফারেন্স সেন্টার, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এরপর এরপর কি লেখা আছে দেখেন, আজ বিকাল 3টায়। দেখেন এখানে কিন্তু 3টা টাইমকে মেনশন করা। যদি এরকম অনেকগুলো সময়কে মেনশন করা থাকে, ছোট সময়কে আগে বসাবেন, বড় সময়কে পরে বসাবেন। মানে কি জানেন, এখানে লেখা আছে আজ, তারপর আছে বিকাল, তারপর আছে 3টা, সব থেকে ছোট কোনটা? ছোট কিন্তু 3টা, তাহলে অ্যাট 3 PM, অ্যাট 3 PM, এরপরে সময়টা কোনটা? বিকাল, তাহলে ইন দা আফটারনুন, at 3 p.m. in the আফটারনুন। এরপর কি আজ, টুডে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, the annual conference of Islami Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. The annual conference of Islami Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. So the first day we will put a subject, I mean phrasal word, then verb, we have to maintain the actual tense. After that, we have to put different kinds of adverb, like adverb of place, adverb of time, adverb of reason, whatever we find. We have to put it by maintaining correct phrase, and you have to use the correct preposition before different kinds of noun or pronoun. আমাদের আজকে তো এটা কত, ফিফথ ফ্রি লাইভ ক্লাস আমি নিচ্ছি। সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে প্রেপোজিশনের উপর ডিটেলস একটা ক্লাস আছে, কোথায় কোন প্রেপোজিশন অ্যাকচুয়ালি বসাতে হয়। আমরা অনেকে এটার পারফেক্ট ব্যবহার জানি না। প্রত্যেককে বলে রাখলাম, আগামীকালকে স্পিকিং এর উপর ক্লাস, তার পরের দিন ওইটা প্রেপোজিশনের উপর একটা ডিটেলস ক্লাস আছে, ওইটাতে জয়েন করবেন। যাদের প্রেপোজিশনের ব্যবহার নিয়ে সমস্যা হয়, বাক্যে সঠিকভাবে করতে পারেন না, আমি দেখাবো সেখানে। ঠিক আছে? আর আবারও বলছি, যারা পেইড কোর্সে যুক্ত হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর আগামীকালকের ভিতরে আমি ভর্তি অফ করে দিব, কারণ অনেক স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। আমি ইমাজিন করিনি এত দ্রুত এত বেশি স্টুডেন্ট ভর্তি হবে। আর যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত, যদি কেউ মনে করেন আমি দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, আমার এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আর যদি মনে হয় এটা আমরা মেইন পারপাস বা কনসেপ্ট থাকবে স্পোকেনের উপর, বাট শুধু স্পোকেন ইংলিশ না, আমি আবারও বলছি, ফ্রি হ্যান্ড রাইটিং, অ্যাডভান্স গ্রামার, প্রোনাউন্সিয়েশন, কনভারসেশন, প্রেজেন্টেশন, সবগুলো নিয়ে কথা বলবো। এই যে ক্লাসটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার এই কোর্সের ভিতরেই 10টা মাস্টার্স রাইটিং এর ক্লাস আছে, তার ভিতরের একটা ক্লাস। তাহলে একটা ক্লাস যদি এরকম ইফেক্টিভ হয়, বাকিগুলো কতটা ইফেক্টিভ হবে আপনারা নিজেরা ইমাজিন করে দেখেন। তো যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা মেন্টরের অধীনে থেকে একটা গাইডলাইনের মধ্যে থেকে দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, এবং এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন আমার এই কোর্সটা, এবং স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন, সেটাও আমি বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কেউ করতে পারবেন। 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি তার থেকেও বেশি সময় লাগে সেটাও আপনারা নিতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এছাড়া আমি এটাও বলছি, সপ্তাহে 4 দিন, শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 9টা থেকে 10টা ক্লাস টাইম থাকবে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে। ফ্রি ক্লাসেও দিচ্ছি, পেইড কোর্সেও থাকবে, অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন। এবং আপনি আনলিমিটেড সাপোর্ট পাবেন, সেখানে 2 ওয়ে কমিউনিকেশন থাকবে, 1-to-1 সেশন থাকবে, 30 জনের ব্যাচ থাকবে, 10 জনেরও সেশন থাকবে, অর্থাৎ আপনার অবস্থা বুঝে আমি আপনাকে ট্রিটমেন্ট করব। এইভাবে আমি কেয়ার করে আমি পড়িয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। যারা শিখতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন, যদি কনফিডেন্ট পান, যদি মনে হয় ইনি পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি তো আরো অন্য টিচারের ক্লাস দেখছি, এই জায়গায় আমি একটা ভরসা পাচ্ছি, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, ভর্তি হতে পারেন। এটা আপনার উপর, ইটস অন ইউ। আপনার যদি মনে হয় করব তাহলে করতে পারেন। বাট এতটুকু আমি বলতে পারি, যারা এসেছেন অলরেডি এই পর্যন্ত ভর্তি হয়েছেন,
আপনারা অনেক বেটার কিছু পাবেন যেটা আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। আর যারা আসবেন, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি ফুল ইফোর্ট নিয়ে আমি দেখাবো, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আর যারা প্রবাসী আছেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ভর্তি হয়েছেন, তারাও হতে পারবেন বিকাশে টাকা পে করে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তো দেখেন এইখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে করতে দিতে চাচ্ছি। নিজেরা একটু পারলে স্ক্রিনশট দিয়ে নেন। এই সেন্টেন্স গুলো নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি দুই একটা একটু দেখাই দিচ্ছি, বাট এটা এতক্ষণ তো অনেকগুলো সেন্টেন্স দেখালাম আপনাদের, অনেকগুলো বাক্য দেখালাম। এই বাক্যগুলো দেখেন তো আপনারা নিজেরা করতে পারেন কিনা, ভেবে দেখেন তো। এগুলো সব প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। আমি একটা দুইটা একটু দেখাই দিই। যেমন দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এই কথাটাকে আমি ইংলিশে কিভাবে লিখতে পারি বা কিভাবে বলতে পারি? কি বলছি? আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে আগে আমি কোথায় আসবো? ভার্বের কাছে। ভার্বটা কি? ব্যবহার হয়। একটু ওয়েট করেন, এটা কমপ্লিট করে আমি কনভারসেশন প্র্যাকটিসের ভিতর আসবো। এবার এই ব্যবহার হয়টাকে আপনি প্রশ্ন করেন যে কিসের ব্যবহার হয়, হোয়াট? তথ্য প্রযুক্তি। তাহলে সাবজেক্টটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার ভার্বটা কি? ব্যবহার হয়। এটা কোন টেন্স? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এরপর কি? আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে। তাহলে সাবজেক্ট আর ভার্ব অর্থাৎ এই দুটো জায়গা কিন্তু আমার শেষ। এবার আমি কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, বাট লাস্টের থেকে এক একটা ওয়ার্ড না, ফ্রেজ ধরে ধরে আসতে হবে। যেমন এই তিনটা ওয়ার্ড একসঙ্গে কানেক্টেড, এই তিনটাকে একসঙ্গে কিন্তু একটা ফ্রেজাল ওয়ার্ড বলা হচ্ছে। প্রায় সকল কর্মকাণ্ডে একসঙ্গে লিখতে হবে। তাহলে কি হবে? ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ACTIVITI, কি লিখলাম? এসি activities. ওকে, তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর কি? আধুনিক বিশ্বের, এই দুইটা ওয়ার্ডকে একসঙ্গে লিখবেন। তাহলে এই যে বিশ্বের, এই যে র আছে, এর জন্য অফ প্রেপোজিশন বসাতে হবে। তাহলে অফ মানে এর, এরপর কি? অফ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। তাহলে কি লিখলাম টোটাল সেন্টেন্সটা? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। দেখছেন কত সহজ? কঠিন না কিন্তু। বাট আপনি ভেবে দেখেন, আমি এই জিনিসগুলো দেখানোর আগে যারা এই ধরনের প্যাসিভ রিলেটেড সেন্টেন্স দেখছেন বা নিউজ পেপারে সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করছেন, অনেক হার্ড মনে হয়। আর যারা এই ধরনের সেন্টেন্স আগে করেননি, এই জায়গাতে হাতই দেন নাই, এগুলো করতে হবে কিন্তু, যদি সত্যিকার অর্থে ইংরেজি ভাষাটা শিখতে চান। এটা অনেক দরকার। আর এটা একবার শিখে যেতে পারলে, দেখেন একটু জটিল একটু কঠিন বিষয় শিখতে পারলে নিজের ভিতরে একটা প্লেজার, একটা আনন্দ কাজ করে। নিজের ভিতরে অনেক বড় একটা কনফিডেন্ট পাওয়া যায়। নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে দাঁড় করানো যায়। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। এরপর দেখেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। তাহলে আমার ভার্বটা কি? সম্পাদন করা। সম্পাদন মানে কি জানেন? পারফর্ম করা। তাহলে সাবজেক্টটা কি? কি সম্পাদন করা যায়? কি? হোয়াট? জটিল কাজ। তাহলে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড, ইউ ক্যান সে দ্যাট, COMPLICA, কমপ্লিকেটেড টাস্ক, TASK, কমপ্লিকেটেড টাস্ক। এরপর কি? আর পারফর্ম, সাবজেক্টটা প্লুরাল, R+V3, আর PERFORMED, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম। এরপর হচ্ছে লাস্টের থেকে আমার এইটা বসানো শেষ, দেখেন এইটা বসানো শেষ আর এইটা শেষ, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব শেষ। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ইংলিশে সাবজেক্ট কিভাবে পাবো? প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি সম্পাদন করা যায়, জটিল কাজ, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। দেন আর পারফর্ম, দ্যাট ইজ ভার্ব। এবার লাস্টের থেকে আসবো, তো লাস্টের ওয়ার্ডটা সহজভাবে, তারপরে মাধ্যমে, তারপর তথ্য প্রযুক্তির ব্যবহারে। আগে সহজভাবে, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। সো কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি। এবার কি? তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। একসঙ্গে যদি বলি, বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি, ইউজিং ইনফরমেশন মেশন টেকনোলজি। আপনি একবার ভেবে রাখেন, এই যে করাচ্ছে আপনার কিন্তু সহজ মনে হচ্ছে, ইজি মনে হচ্ছে, বাট এই ধরনের বাক্যগুলো, এই ধরনের সেন্টেন্স গুলো আগে আপনার কাছে কঠিন লাগতো কিনা, হার্ড লাগতো কিনা? এই দেখেন, যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে যত দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এটার ইংলিশ কি জানেন? দ্য পারসন হু ইজ এক্সপার্ট ইন আইটি ইজ ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট টেন্স, এটা একটু দেখাই দেই আমি। দেখেন, নেওয়া হচ্ছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি নেওয়া হচ্ছে? হোয়াট? সাবজেক্টটা কি? বিভিন্ন পদক্ষেপ। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে কিভাবে করবেন? এই দেখেন, ভেরিয়াস স্টেপস, ভেরিয়াস স্টেপস অর্থাৎ বিভিন্ন পদক্ষেপ। এবার সাবজেক্টটা প্লুরাল, তাহলে কি হবে? আর বিং প্লাস V3, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি?
am is আর being প্লাস V3, তাহলে various steps are being taken, সাবজেক্ট আর ভার্ব শেষ, এই দুটো শেষ। এবার লাস্টের ওয়ার্ডটা কি আছে? বাড়াতে, বাড়ানো ইংরেজি কি? ইনক্রিজ, বাড়াতে, তাহলে টু প্লাস ভি ওয়ান, এটাকে বলে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, টু increase, INCREASE, কি লিখলাম? various steps are being taken to increase the use, কিসের ইউজ? of ICT, of আইসিটি, তথ্য প্রযুক্তি। এরপর কি? সর্বক্ষেত্রে, ইন অল সেক্টর। এই যে জিনিসগুলো লিখতেছি, আমি প্রথমবার লিখতেছি, হয়তো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট বিশ্বাস করেন কঠিন না। একবার যদি টেকনিকটা জানেন, একবার যদি স্ট্র্যাটেজিটা বুঝতে পারেন, খুব সহজ। সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, লাস্টের দিক থেকে ফ্রেজ ধরে ধরে সামনের দিকে এগোতে হবে। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইসিটি ইন অল সেক্টর। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের সেন্টেন্স দেখলে আমরা পারি না, ভাবি কত সেন্টেন্স, কি হবে, কোন টেন্স, কোনটার পর কোনটা বসাবো, কিন্তু কত সহজ জানেন? নেওয়া হয়েছে। কোন টেন্স? ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি নেওয়া হয়েছে? অনেক কার্যকর পদক্ষেপ। তাহলে সাবজেক্টটা কি? মেনি ইফেক্টিভ স্টেপস, মেনি ইফেক্টিভ স্টেপস, অনেক কার্যকর পদক্ষেপ। এবার ভার্বটা কি? সাবজেক্ট প্লুরাল, তাহলে হ্যাভ বিন প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ কি? হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3। সো মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এইবার কি দেখেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, আমার সাবজেক্ট ভার্ব শেষ, মানে এতটুকু কিন্তু শেষ। এবার আমি এইটুকু বসাবো একসঙ্গে, এই তিনটা ওয়ার্ডকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে। এটা কিভাবে বসাতে হয় জানেন? আলোকে ইংরেজি কি দেখেন, এই যে ইন দা লাইট অফ, পরিকল্পনার, র, অফ, হ্যাঁ, লং টার্ম প্ল্যান। দেখছেন কি লিখছি? ফ্রেজাল ওয়ার্ডটা কি? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। এরপর কি? আইসিটি উন্নয়নে, এটা এখানে আবার ইনফিনিটিভের ব্যবহার হবে। ডেভেলপ মানে উন্নয়ন, টু ডেভেলপ, উন্নয়নে। তাহলে কি লিখলাম? কি লিখলাম? শেষ করি তারপর বলছি। আইসিটি, আইসিটি। এরপর কি? বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক, বাই দ্য গভর্নমেন্ট। তাহলে টোটাল বাক্যটা হচ্ছে এরকম: many effective steps have been taken in the light of long-term plan to develop ICT by the government. Many effective steps have been taken in the light of long-term plan to develop ICT by the government. হ্যাঁ, সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো বাংলা দেখে অনেক কঠিন মনে হতে পারে, কঠিন না। একটু ভেবে দেখেন, এখানে যে ভোকাবুলারি গুলো আছে, আমরা অনেকে মনে করি আমি ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, তাই জানি না ইংরেজি। বিশ্বাস করেন, আপনি যদি প্র্যাকটিক্যালি চর্চা শুরু করে দেন, দুই একটা জায়গায় ভোকাবুলারি যদি বেঁধেও যায়, ওটা ওভারকাম হয়ে যায়, সলভ হয়ে যায়। বাট ভোকাবুলারি পারি না বলে বসে থাকবো, আগে অনেক ভোকাবুলারি শিখে নিয়ে তারপরে ইংরেজি শিখতে যাব, এটা করতে গেলে আপনি কোনোদিনও পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যাল জায়গাটা ফেস করা শুরু করে দিতে হবে, প্র্যাকটিক্যাল জায়গাগুলো এগুলো করতে হবে। করতে করতে যে সমস্যাগুলো আসবে, সেখানে আমার সমাধান অটোমেটিক্যালি হতে থাকবে। এইটা হচ্ছে মেইন বিষয়। অনেকে মনে করে আমি তো ইংরেজি শিখবো, আমি তো পারি না ভোকাবুলারি, আমি ভোকাবুলারি পড়ি, এটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি এইসব সেন্টেন্স করতে পারবো। কিন্তু না, এটাই ডিরেক্টলি করেন, দেখবেন সেটা আপনার জন্যই ভালো হবে, দ্রুত শিখতে পারবেন। ঠিক আছে? আর এখানে এমন কোনো হার্ড ভোকাবুলারি নেই যেটা আপনি পারবেন না। ভোকাবুলারি মেজর কোনো রোল প্লে করে না। নিজের টেকনিক, নিজের স্ট্র্যাটেজি, নিজের কনফিডেন্টের কাছে সবকিছু। নিজে যদি সেটা ধরে রাখতে পারেন, এগোতে পারেন, ডেভেলপ করতে পারবেন। তাহলে এই যে সেন্টেন্স গুলো দেখালাম, আমার কথা কি বুঝতে পারছেন কিভাবে করতে হবে, বা এগুলো কতটা ইম্পর্টেন্ট মনে হয়, জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো? হ্যাঁ, আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, ইংলিশে প্রফেশনাল হতে গেলে, ইংলিশ এক্সপার্ট হতে গেলে এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে হবে, বা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার আমাদের শেখা উচিত, ট্রান্সলেশন শেখা উচিত মনে হয়, এটা যেটা দরকার, এটা কাজে লাগার মতো। অবশ্যই দরকার। গুড। তাহলে দেখেন, এবার আমি আপনাদের একটা কনভারসেশন একটু দেখাবো, এগুলো নিজেরা একটু করবেন। এখানে আরো সেন্টেন্স আছে, বাক্য আছে, আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ডটা দিলে নিজেরা একবার করবেন। আশা করি প্যাসিভ নিয়ে সমস্যা হবে না। আর আজকে যতদূর ক্লিয়ার করতে পারলাম, এটা একদিনে তো হয় না। আমার পেইড কোর্সে প্যাসিভের উপর 4 থেকে 5টা ক্লাস আছে, ভাগ করে করে নেওয়া। কারণ আপনারা ফ্রি ক্লাস করছেন, আমি অনেক লং টাইম ধরে নিচ্ছি, দেখাই দিচ্ছি, কারণ আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। বাট পেইড কোর্সে যারা আছে তারা তো থাকবে, তারা তো আমার গাইডলাইনের ভিতর থাকবে, তাদের সঙ্গে আমাদের আলাদা একটা ওয়েল রিলেশন তৈরি হয়ে যাবে আমার। সেখানে আমি তাদেরকে আমার মতো করে সুন্দরভাবে যত্ন সহকারে বোঝাতে পারবো। বাট আপনাদেরকে তো আমি ওইভাবে চিনি না, কাউকে জানি না।
হ্যাঁ, এই জন্য যতটা পারা যায় আমি দেখাই দেই, যাতে করে আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, যদি কালকে না থাকেন এই জিনিসগুলো যদি একটু ভেবে নিজের মতো করেও প্র্যাকটিস করেন আপনি শিখতে পারবেন। এটা আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার ভালোর জন্য আমি বলি, দেখাই দেই। বাট ওইখানে যারা আসবেন ওটা আমি আমার মতো করে পড়াবো। তো আমি আরেকটু বলি, আমি একটা কনভারসেশনে আসবো। আমরা গত ক্লাসে যারা ছিলেন আমি সেখানে বাংলা টু ইংলিশ কনভারসেশন দেখিয়েছিলাম। ওই ওই কনভারসেশন গুলো আমি আবার দেখাবো। আমাদের মেইনলি ওইটাই করতে হয়, বাংলা, কারণ আমাদের মাদার টাং বাংলা। যে কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে আগে বাংলাটাই আমরা ভাবি। বাট আজকে আমি একটু ইংলিশ টু ইংলিশটা দেখাবো, কারণ এই জায়গাটাতেও আমাদের কিছু জিনিস বোঝার আছে। আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করি, সেন্টেন্স পড়ি, কিন্তু পড়ার পর একটা সেন্টেন্স যে অ্যাকচুয়ালি কোন টেন্সে লেখা আছে, কোন পার্ট অফ স্পিচ, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না। এবং এই টেন্স, পার্ট অফ স্পিচ বা বিষয়গুলোকে ভালোভাবে ধরতে না পারার কারণে অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি, কিন্তু একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি এটা আমরা নিয়ে আসতে পারি না। তো আমি আপনাদের এই কনভারসেশনটা অ্যানালাইসিস করে এই বিষয়টা দেখাই দিব যে একটা সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোন টেন্সে লেখা, অথবা আপনি যখন কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন, একজন মানুষের সঙ্গে একজন মানুষ যখন কথা বলে ইংলিশে, তখন কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ হয়, কন্টিনিউয়াস টেন্স না পারফেক্ট টেন্স না ইনডিফিনিট টেন্স। এই ধারণা, এই কনসেপ্ট যদি আপনি একবার পেয়ে যান বা এই ধরনের প্র্যাকটিক্যাল প্যাসেজ যদি অ্যানালাইসিস করতে পারেন, আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ফোকাস করি, যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আবারও বলছি, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো ইংরেজি ভাষা শেখা যায় না। তো এই জন্য বলছি আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ফোকাস করি, আমার স্টুডেন্টদেরকে আমি দেখাই। আগামীকালকে ক্লাসটা করেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা প্র্যাকটিক্যালি বোঝাই আমি। আগামীকাল আছে স্পোকেনের উপর ক্লাস। তো যাই হোক, আর আমি আরেকটু এই শেষবারের মতো এটা বলে দিচ্ছি, একটা মিনিট একটু টাইম দেন, একটু থাকেন, অনেক ভালো একটা বিষয় শিখতে পারবেন, আমি এটা এখনই পড়াবো। 2টা মিনিট একটু থাকার চেষ্টা করেন। পেইড কোর্সের কথা যেটা আমি বলছিলাম, যারা করতে চান, অনেকে বারবার ইনবক্সে ডিটেলস জানতে চাই, এখানে বলে দিলে আর বারবার বলা লাগে না। এই জন্য আমি যদিও বলেছি, আরেকবার আমি দেখাই দিচ্ছি। নতুন ব্যাচ যেটা, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, যারা করতে চান, যারা আমার গাইডলাইনের মধ্যে থেকে এগোতে চান, যাদের আমার পড়ানো পছন্দ হয়, যারা কনফিডেন্ট মান, যারা মনে করেন আমি ইংলিশে দ্রুত এক্সপার্ট হতে চাই, ডেভেলপ করতে চাই, ধারাবাহিকতা মেনটেন করে মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, পেইড কোর্সটা করব। কারণ ফ্রিতে ওইভাবে আপনাকে কেউ গাইড করবে না, আমি আপনাকে চিনি না। আমি যদি ক্লাস না নেই আপনার কিছু করার নেই, বাট আপনি পেইড কোর্স করলে কি হয়, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে ভালোভাবে আপনি এগোতে পারেন। তো যারা করতে চান, আগামী মঙ্গলবার, আজকে তো শনিবার, আর মাত্র 2 দিন পরই, অর্থাৎ 3 দিনের দিন, মঙ্গলবার 10 তারিখ রাত 9টা থেকে পেইড কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। যারা একদমই দুর্বল, একদমই বেসিক লেভেল আছেন, তারাও করতে পারবেন, একদম শুরু থেকেই আমি করাবো। এতটুকু বলে রাখলাম। আমাদের মেইন পারপাস, মেইন টার্গেট থাকবে স্পোকেন ইংলিশ, বাট শুধু স্পোকেন না, রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, আইএলটিএস এর প্রিপারেশন সবকিছু আপনারা এই কোর্স থেকে কভার করতে পারবেন। এটা আমি কেন বলছি দেখেন, আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে লিঙ্গুইস্টিকের উপর পড়াশোনা করে আমি এখানে আপনাদের পড়াচ্ছি, এরকম না যে অন্য একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসে ইংলিশের উপর একটা কোর্স করে আমি পড়াচ্ছি। তো এমন কোনো জায়গায় বাকি রাখবো না, আপনার এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা আমি আপনাকে বোঝাতে অক্ষম হব, বা এমন কোনো জায়গায় বাকি রাখবো না যেটা আপনি জানতে অক্ষম হবেন। আইএলটিএস এর এক্সাম দিয়ে আমি সেখানে 8 মার্ক স্কোর করে আমি এখান থেকে আপনাদের পড়াতে আসছি। তো আমি সব জায়গাতে আমি টাচ করব, সব জায়গায় আপনি ডেভেলপ করতে পারবেন যদি আমার সঙ্গে রেগুলারিটি মেনটেন করে আপনি এগোতে পারেন। তো গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। আপনারা সপ্তাহে 4 দিন ক্লাস, ক্লাস টাইম 1 ঘন্টা করে থাকবে, 3 মাসের ভিতরেই আপনি কভার করতে পারবেন। কোর্সের ডিউরেশন 3 মাস থাকবে, বাট যদি 3 মাসে কভার করতে না পারেন, এর থেকে বেশি সময় আপনার লাগে, আপনি সেটা পাবেন, আমার সাপোর্ট পাবেন, নতুন ব্যাচে পড়তে পারবেন, আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা। এর ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন, বাড়তি কোনো টাকা পয়সা দিতে হবে না। এবং এই কোর্সটা আবারও বলছি, স্টুডেন্ট, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন আপনারা। আবার বলছি, প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হবে, অর্থাৎ নতুন ব্যাচ এই রাত 9টাতে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারেন। এই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি, ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল পাঠিয়ে দেয়। এই ফ্রি ক্লাস যেভাবে নিচ্ছি এইভাবেই আমি আপনাদের পেইড কোর্সেও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে, আমি আবারও বলছি, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক আমি পড়াই। একজন স্টুডেন্ট শুধু
স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেইভাবেই আমি কভার করব। এবং এই কোর্সটা থেকে সর্বমোট 70টা ক্লাস পাবেন আপনি, হিউজ ক্লাস আপনি এখানে পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, একদম সিরিজ বাই সিরিজ ধাপে ধাপে সবকিছু বুঝতে পারবেন যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। যে কথাটা আমি বারবার বললাম, ইংরেজি আমরা শিখতে পারি না জাস্ট একটাই কারণে, আমরা সিকোয়েন্স মেনটেন করতে পারি না। বিভিন্ন টিচারের কাছে বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতে থাকলে আপনি হয়তো শিখতে পারবেন, আপনি দেখছেন, আপনি শিখছেন, বাট নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন না। আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকে শিখে যেতে হবে। বাট ইংরেজিটা প্রফেশনালি শিখতে গেলে এইটা আগে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে সিকোয়েন্স ইন্ডেক্স, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, যেটা আমার এই জায়গাটা থেকে আপনি পাবেন। ধারাবাহিকতা মেনটেন করে আপনি বুঝতে পারবেন আজকে কি শিখতেছে, আগামীকাল কি শিখবো, আজকের টপিকের সাথে আগামীকালকের টপিকের সম্পর্ক কি। যেটা আমি আগেও বলেছি, আপনি যদি ওয়ার্ড না পারেন সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এটা সবার আগে মেনটেন করতে হবে, আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো। তো এই জন্য প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে ইনস্ট্যান্টলি। আপনারা যারা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি যদি একটা ভাইবা ফেস করতে চান, প্রেজেন্টেশন দিতে চান, সেটা আপনার মতো করে কোনো কনফিউশন ছাড়া দিতে পারেন। একটা ব্লগ রাইটিং, ইমেইল রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সিভি রাইটিং, এই রাইটিং এর জায়গায় যাতে প্রবলেম না হয় এর জন্য এই গ্রামারটা শেখা দরকার। এবং এটা কোনো বইয়ের ভাষার গ্রামার না, আমি প্র্যাকটিক্যালি শেখাবো, অনেক আনন্দের সাথে আপনারা শিখতে পারবেন। এরপর ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস সিরিজ বাই সিরিজ হবে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ এখানে ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে আপনি সবকিছুই পাবেন, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, অর্থাৎ আপনি বাংলায় যে কোনো কিছু ভাবলে যেন ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে প্রোভাইড করতে পারেন, ইংলিশে বলতে পারেন, সেটা আপনি করতে পারবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। এই যে আজকে যে ক্লাসটা দেখাচ্ছি বা দেখালাম, এটা কিন্তু আমার এই 10টা রাইটিং ক্লাসের একটা ক্লাস। তাহলে এরকম যদি এক একটা ক্লাস থাকে, 10টা ক্লাস থেকে কতটা ডেভেলপমেন্ট আপনি পাবেন নিজে ইমাজিন করে দেখেন। এই জায়গাটায় যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন তাদের জন্য বেশি উপকার হবে এই ক্লাসগুলো, মানে বিশেষ করে রাইটিং ক্লাসগুলো। এটা স্পোকেন কভার করার পর নিয়ে থাকি। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো আপনার ওরাল ফ্লুয়েন্সি, ওরাল ডেভেলপমেন্ট, মুখের জড়তা কাটানোর জন্য। অর্থাৎ এখানে আমার গাইডলাইনের ভিতর থেকে আমার স্পিকিং ক্লাবে আপনি জয়েন হবেন, এবং সেখানে আপনি আনলিমিটেড প্র্যাকটিসের সুযোগ পাবেন, যত দিন করতে চান আপনি পাবেন, তার কোনো টাইম লিমিটেশন নেই। এবং আমার অধীনে থেকে আমি থাকবো, প্রতিদিন আপনাকে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস দিব। সার্টেন টপিক থাকবে, স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারটা বুঝিয়ে দিব, সেখান থেকে কিভাবে নিজে প্রেজেন্টেশন দিবেন সেটা বোঝাবো। দেওয়ার পর সেখানে যে আপনার যে ভুলটা হবে সেটা আমি ধরাই দিব, সংশোধন করবেন। এইভাবেই আপনি ডেভেলপ করতে থাকবেন, পারবেন। অর্থাৎ একটা ভাষা শিখতে গেলে নিজেকে কাজ করতে হয়। একটা টিচার 1000টা ক্লাস নিলে, 1000টা ক্লাস করলে কোনো লাভ হয় না। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, উনি পড়াচ্ছে আমি মনোযোগ দিয়ে পড়তেছি। এই যে ফ্রি ক্লাস নিচ্ছে এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, বাট পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন থাকে, স্টুডেন্টরা কথা বলার সুযোগ পায়, স্পিকিং করার সুযোগ পায়। আর সেটা যদি আপনি না পান, আপনি কখনো ভাষা শিখতে পারবেন না। ভাষা শিখতে গেলে ইউ হ্যাভ টু আউট স্পোক, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে ইংলিশের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমি এইখান থেকে প্রদান করে থাকি, সেই এনভায়রনমেন্টটা আমি দিয়ে থাকি। তো টোটাল বিষয়টা হচ্ছে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন। এইভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না, উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আদারওয়াইজ একটা মেন্টরের অধীনে না থাকলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাস দেখলে আপনি হয়তো দেখছেন, শিখছেন, বাট ওই শেখাটা আপনাকে শিখে যেতে হবে, দিন মাস বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন। নিজের ভিতরে ওই কনফিডেন্টটা আপনি পাবেন না যে না এখন আমি ইংরেজি পারি, পুরোপুরি ভাবে জানি, ওই কনফিডেন্টটা দেখবেন পাওয়া যায় না, গ্যাদার করা যায় না। বাট একটা মেন্টরিং এর মধ্যে থেকে এগোলে, শুরু এবং শেষটা বুঝতে পারলে, খুব সুন্দরভাবে গোছানো পদ্ধতিতে এগোতে পারলে নিজের ভিতরে কনফিডেন্টটা পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নেওয়া যায়। তো আবারও বলছি, 2000 টাকা কোর্স ফি, যারা ভর্তি হতে চান একবারে দিলে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্স শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোন পে করে করতে পারবেন। এইটা আমার হোয়াটসঅ্যাপ বা আমার এই যে লাল রেড কালার যে যে দুইটা নাম্বার আছে, 01997356957, 01938689196, এই দুইটা নাম্বার, এই বিকাশ বা নগদ আছে। আর এই যেটা আমার রকেট নাম্বার, আপনারা টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিটটা জানাবেন অথবা একটা স্ক্রিনশট পাঠাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। এর আগে যতজন ভর্তি হয়েছেন অলরেডি, আমার নতুন প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে আমি অলরেডি ক্রিয়েট করে জয়েনও করানো হয়ে গেছে। বাট আজকে সন্ধ্যার দিকে যারা ভর্তি হয়েছেন, আমি এই যে ক্লাস নিব এগুলো গোছানোর জন্য হয়তো করতে পারিনি, সবাইকে এন্ট্রি করে নিয়েছি, রাতে সবাইকে জয়েন করিয়ে নিব। আর যারা ভর্তি হবেন এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি আপনাদের পেইড ব্যাচের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামী
মঙ্গলবার রাত 9টা থেকে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে এরকম টাইমে আপনি দিলে হবে, কোনো সমস্যা নেই। টোটাল 2,000 টাকার ভিতরেই সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনি কভার করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এবং যারা কোর্সে আসবেন, আমার লেখা এই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, আমার নিজের হাতে লেখা, আমি পাঠিয়ে দিব এই ফাইলটা। এটা আপনার কাছে রাখবেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করবেন। আশা করি আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, খুব কম সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। এছাড়া যারা ভর্তি হবেন, আপনাদের একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, এটা জাস্ট একটা ফর্মালিটিস যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। কারণ আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে, পরে কার্ডটা দেখালে আপনি কি করতে পারবেন, কার্ডটা দেখালে আপনি নতুন যে কোনো ব্যাচে অ্যাড হতে পারবেন, আলাদা কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না, এটা সমস্যা না, আমারটা সেভ করা থাকে। বাট আর কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান কেয়ার করে পড়াই। এটা এটা আমি সবসময় চাই যে আমি যাকে পড়াবো, আমার বেশি দরকার নেই, অল্প থাকুক, বাট সে যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। এরকম একটা আইডি কার্ড থাকবে, এবং আপনাদের কাছ থেকে আপনি কতটুকু পারলেন ব্যাচে পড়বেন, পড়ার পর কতটুকু ডেভেলপ করতে পারলেন, সেটার উপর ডিপেন্ড করে আমি ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন, অন টু অন সেশন আপনার কাছ থেকে আমি নিব। আমি in এটা order দিয়ে to থাকি আমার stay প্রত্যেকটা together the স্টুডেন্টের কাছ water থেকে, এরকম ভাবে about এটা আপনারাও দিতে different পারবেন। type অর্থাৎ of অফলাইনের একটা different কোর্সের topic. থেকেও একদম প্রফেশনাল ওয়েতে So যদি বেশি কিছু আপনি এখান থেকে না পান, তখন আপনি বলবেন। এইভাবে আমি দেখিয়ে থাকি, শিখিয়ে থাকি, আমি অনেক পরিশ্রম করে আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। তো যারা পেইড কোর্সটা করতে চান, তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন আগামীকালের ভিতর। হয়তো আগামীকালকে পরে আমি আর রাখবো না, কারণ আমার অনেক স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, আমি এইটাই মানে ডিস্ট্রিবিউট করে পারছি না। তো যারা ভর্তি হতে চান জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। আর আগামীকালও ফ্রি ক্লাস আছে, আগামী পরশুদিনও ফ্রি ক্লাস আছে। 10 তারিখ থেকে যখন পেইড কোর্স শুরু হবে, তখন এই ফ্রি ক্লাস কিন্তু এরকম রেগুলার হইতে আর হবে না, আমি বলে রাখছি। পেইড কোর্সের ক্লাস যেদিন অফ থাকবে, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এই 4 দিন থাকবে। আর যেদিন অফ থাকবে সেদিন ফ্রি ক্লাস হয়তো আমি নিব, বাট সেখানে স্টুডেন্ট বেশি থাকে না, আর শেষের দিকে বেশিরভাগ স্টুডেন্টই চলে আসে পেইড কোর্সে, আমি দেখছি। বা না আসলে ওই টাইমে নতুন স্টুডেন্ট হয়ে যায় অনেক, তাদের মাঝখান থেকে বোঝাতে গেলেও হয় না। অর্থাৎ মানে ফ্রিতে ওইভাবে ডেভেলপমেন্টটা আসে না, সত্যি কথা হচ্ছে গাইডলাইন ফলো করা হয় না, কেউ দাম দেয় না। ওই ওই লোকটা পড়াচ্ছে, ও তো প্রতিদিন পড়ায়, যাই একটু দেখে আসি কি পড়াচ্ছে, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু পড়ে আসি, এইরকম। তো আমারও কোনো রেসপন্সিবিলিটি নেই, আপনারও নেই। তো এইভাবে হয় না, আর এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়। বাট পেইড কোর্সে আসলে আমার অধীনে থেকে, মেন্টরিং এর মধ্যে থেকে, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ভালোভাবে গাইডলাইনের মধ্যে থেকে আপনি এগোতে পারবেন। এখন এটা আপনার বিষয়, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি পড়তে চাই, কনফিডেন্ট আছে আমার, বিশ্বাস আছে, ভরসা আছে, তাহলে আপনি সেন্ড মানি করে জানাবেন। আমি পেইড কোর্সে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামী কিবার বললাম যেন, মঙ্গলবার থেকেই আপনারা ক্লাস শুরু করতে পারবেন পেইড কোর্সে, ঠিক আছে? সেটা হচ্ছে মেইন বিষয়। আর আমি এখন একটু কনভারসেশনটা আপনাদেরকে দেখাই, তারপরে বাদ বাকি আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কথা থাকলে আমি উত্তর দিব। জাস্ট একটু ওয়েট করেন, আমি কনভারসেশনটা আমি দেখাচ্ছি। একটা মিনিট, একটু আমাকে সময় দিন। Okay. তো এখানে দেখেন, আমি গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি একটা বাংলা থেকে ইংলিশে কিভাবে যে কোনো বিষয় কথা বাংলায় ভাবলে অ্যাকচুয়াল টেন্স মেনটেন করে ইংলিশে ট্রান্সলেট করা যায়, সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে একটু ইংলিশ দেখাই, আগামীকাল আবার বাংলা দেখাবো। মেইনলি বাংলাটাই দেখতে হয়, ওইটা বেশি বেনিফিটেড হয়, বেশি হেল্পফুল হয়। তারপর এটা একটু দেখি, দেখেন, এটা কোভিড-19 নিয়ে একটা কনভারসেশন, রাজু এবং মিনা দুইজনের ভিতর। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ লুক ভেরি অ্যাংজাস। অ্যাংজাস, অ্যাংজাস, জ, হ্যাঁ, স না, এক্স না, জ। বাট হোয়াই? তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে, কেন? বলছে, আই এম ভেরি ওয়ারিড বিকজ ওয়ান অফ মাই রিলেটিভস হ্যাজ রিসেন্টলি কন্ট্রাক্টেড করোনা ভাইরাস অ্যান্ড হি হ্যাজ নট রিকভার্ড ইয়েট। এই যে সেন্টেন্স গুলো, এই অ্যাম ইজ আর দেখলেই আমরা অনেকে মনে করি কি যে কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কি কোনো কন্টিনিউয়াস টেন্স? দেখেন, আই এম অরিড, এই অ্যামটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা বি ভার্বের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এই যে অরিড, এটা কি? এটা কিন্তু জাস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা অনেকে ইংলিশে রিডিং করি, প্যাসেজ পড়ি, বাট অ্যাকচুয়াল মিনিংটা আইডেন্টিফাই করতে পারি না, অ্যাকচুয়াল অর্থ বুঝি না, অ্যাকচুয়াল টেন্স ধরতে পারি না। এটা ধরা শিখতে হবে, তাহলে তাহলে অথেন্টিক মিনিংটা পাওয়া যায়। এবার বলছে, আমার একজন আত্মীয় হ্যাজ রিসেন্টলি, হ্যাজ প্লাস কন্ট্রাক্টেড, অর্থাৎ আক্রান্ত হয়েছে, বা সংক্রমিত হয়েছে, যেটাই বলেন না কেন। আর এই রিসেন্টলি শব্দটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হয়েছে, হ্যাঁ, করোনা ভাইরাসে। হি হ্যাজ নট রিকভার্ড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, সে এখনো সুস্থ হয়নি। ইয়েট মানে কি? এখনো। হি হ্যাজ নট রিকভার্ড ইয়েট।
রাজু বলছে ইটস রিয়েলি আ ব্যাড নিউজ, বাট দ্য ওয়ে অফ করোনা ভাইরাস হ্যাজ অ্যাফেক্টেড দ্য ওয়ার্ল্ড টুডে ইজ আনডিনায়েবল। বলছে যে এই যে করোনা ভাইরাসের ধরন, বলছে দ্য ওয়ে অফ করোনা ভাইরাস হ্যাজ অ্যাফেক্টেড, আক্রান্ত করেছে দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, টুডে ইজ আনডিনায়েবল, যেটা অস্বীকারযোগ্য, মানে অস্বীকার না করে পারা যায় না, কথাটা হচ্ছে এইরকম। এবার বলছি ইয়েস, ইউ আর রাইট, এভরি ডে কাউন্টলেস পিপল around us are dying of this corona and this death procession does not seem to stop। অর্থাৎ কি বলছে দেখেন, yes you are right, every day countless people are around us are dying, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ মৃত্যুবরণ করছে প্রতিদিন অসংখ্য লোক, অগণিত লোক এই করোনা ভাইরাসে, এবং দিস ডেথ প্রসেশন মানে কি, এই মৃত্যুর মিছিল, এই যে মৃত্যুর মিছিল ডাজ নট সিম টু স্টপ, মানে থামবে বলে মনে হয় না, বিষয়টা হচ্ছে এরকম। বলছি ইয়েস আওয়ার ডেইলি লাইফ ইজ বিং ডিস্টার্ব ডিউ টু করোনা ভাইরাস। তাহলে দেখেন ইজ বিং প্লাস ডিস্টার্বড, মানে এইটা কি জানেন, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন এখানে প্যাসিভ কেন, সাবজেক্টটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে, আমার ভার্বটা কি হবে, আমার প্যাসিভের স্ট্রাকচার হবে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, যে আমাদের দৈনন্দিন জীবন বিঘ্নিত হচ্ছে এই করোনা ভাইরাসের কারণে। তাহলে দেখছেন প্যাসিভের ভূমিকা কিন্তু আছে প্র্যাকটিক্যাল কনভারসেশনেও। উই ক্যান নট গেট আউট, আমরা বাইরে যেতে পারি না। উই ক্যান নট ইভেন গো টু স্কুল, আমরা স্কুলে যেতে পারি না। মডালের সেন্টেন্স এগুলো। উই স্টে অ্যাট হোম অলমোস্ট অল ডে, আমরা সারাদিন বাড়িতে থাকি। এগুলো এই মানে কনভারসেশন গুলো আমার এই করোনার সময় তৈরি করা আর কি। এই জন্য এই ধরনের সেন্টেন্স গুলো দেখেন, বলছে নট অনলি দ্যাট পিপল হ্যাভ বিকাম অলমোস্ট জবলেস, হ্যাভ প্লাস বিকাম, এটা তাহলে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিকাম এর পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম, তাহলে বাংলা অর্থটা কি, হয়েছে, গিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মানুষ হয়েছে কি, চাকরিহারা, অ্যাজ এ রেজাল্ট অফ স্প্রেড দিস ডিজিজ অল অ্যারাউন্ড, মানে কি এই রোগ স্প্রেড মানে কি ছড়ানোর কারণে, চারিদিকে, অল অ্যারাউন্ড চারিদিকে ছড়ানোর ফলে, many have lost their job and are struggling to make ends meet, মানে কি অনেকেই হারিয়েছে তাদের চাকরি এবং সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। আর হ্যাভ লস্ট হারিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ প্লাস বি থ্রি। মেক্স এন্ড মিট মানে শেষ দেখার জন্য, শেষবার দেখার জন্য অনেকে লড়াই করতেছে। হ্যাঁ, রাজু বলছে রিয়েলি ডু ইউ নো এনি ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দিস ইপিডেমিক ভাইরাস, তুমি কি জানো কোনো উপায় রক্ষা করার নিজেকে এই মহামারী ভাইরাস থেকে, ফ্রম দিস এপিডেমিক মানে কি মহামারী। বলছে অ্যাপারেন্টলি নো কিউর ফর করোনা ভাইরাস পার্মানেন্টলি হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, এখনো পর্যন্ত করোনা ভাইরাস থেকে কিওর মানে মুক্তি পাওয়ার পার্মানেন্ট কোনো মানে ওষুধ এখনো আসেনি, আবিষ্কৃত হয়নি, হ্যাজ ইয়েট বিন ডিসকভার্ড, এখন আবিষ্কৃত হয়নি। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কিন্তু। ইট ইজ পসিবল টু রিডিউস, এটা কমানো সম্ভব, দ্য স্প্রেড কি অফ দিস ডিজিজ বাই ফলোইং সাম সেফটি রুলস, অর্থাৎ এই রোগের যে ছড়ানো, এই ছড়ানোটা কমানো সম্ভব কিছু বিষয়কে, কিছু সেফটি রুলস মেনটেন করার মাধ্যমে। বলছে হোয়াট আর দোজ রুলস, রুলস গুলো কি, উড ইউ প্লিজ টেল মি। অফকোর্স উই মাস্ট অলওয়েজ বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইউ হ্যাভ টু ওয়াশ ইউর হ্যান্ড, তাহলে হ্যাভ টু প্লাস ওয়াশ, এটা কিসের স্ট্রাকচার, সেমি মডাল ভার্বের স্ট্রাকচার। বাংলা অর্থটা কি, তোমাকে ধুতে হবে তোমার হাত উইথ সোপ এগেইন অ্যান্ড এগেইন। ইফ ইট ইজেন্ট আর্জেন্ট ডোন্ট গো আউট, যদি খুব জরুরি কোনো কাজ না হয় বাইরে যাওয়া যায়, যেও না। অফকোর্স ইউ হ্যাভ টু ওয়্যার আ মাস্ক ওয়েন ইউ গো আউট, অবশ্যই তোমাকে মাস্ক পরিধান করতে হবে যখন তুমি বাইরে যাও। তাহলে এই যে সেন্টেন্স গুলো, আমি কি বলছি যে সাবজেক্ট, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের উপরে ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে এই বাক্যটা কোনো টেন্সে লেখা, না মডালে লেখা, না প্যাসিভে লেখা, না সেমি মডালে লেখা। এইগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এই যে আমি হাইলাইট করছি কিসের উপর, ভার্বের উপর, এটা যদি আইডেন্টিফাই করতে পারেন, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল থট বোঝা যায়, অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। ঠিক আছে, বলছি ইউ আর রাইট উই মাস্ট ফলো, তাহলে এটাও মডালের সেন্টেন্স, মাস্ট প্লাস ভি অন দ্য হাইজিনিক রুলস ফর সেফটি। আর দেয়ার এনি আদার রুলস শুড উই ফলো, আর কোনো রুলস কি আমাদের ফলো করা উচিত। ইয়েস উই মাস্ট নট গো নেয়ার দ্য ইনফেক্টেড পারসন, আক্রান্ত ব্যক্তির কাছে আমাদের যাওয়া উচিত হবে না, মানে যাওয়া যাবে না, অবশ্যই আমরা যাব না। হ্যাঁ, উই মাস্ট নট গো।
We must avoid crowded place and maintain a social distance of at least 3 feet from on to other. আমরা অবশ্যই অ্যাভয়েড করব মানে জনকীর্ণ যে জায়গাগুলো, ক্রাউডেড যে প্লেস, যেখানে অনেক লোকজন একসঙ্গে জড়ো হয়, এবং আমরা সোশ্যাল সামাজিক দূরত্ব বজায় রাখবো, অ্যাটলিস্ট 3 ফিট দূরে থাকার একজন থেকে আরেকজন। আই উইল ডেফিনেটলি ট্রাই, এই যে ডেফিনেটলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমার অক্সিলারি ভার্ব উইল, মেইন ভার্বটা ট্রাই। তাহলে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, একটা অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে। আই উইল ডেফিনেটলি ট্রাই টু ফলো ইউর ইনস্ট্রাকশন অ্যান্ড মেক এভরিওয়ান আই নো অ্যাওয়ার অফ দিস। হ্যাঁ, এবং প্রত্যেককে আমি সচেতন করার চেষ্টা করবো। গুড লাক টু ইউর রিলেটিভস, হোপফুলি ইউ উইল রিকভার সুন, গুড বাই, গুড বাই, টেক কেয়ার। সো এই যে সেন্টেন্স গুলো আমি ইংরেজি পড়লাম, ইংরেজিটা অনেক সহজ মনে হয়, কিন্তু এই ধরনের কথাই যেটাই আমি পড়লাম না, এটা যদি আমি আপনাকে বাংলা থেকে ইংলিশে করতে বলতাম, আপনি অনেক জায়গায় প্রবলেম ফেস করতেন, আপনি নিজেও জানতেন না যে আমি এটা পারছি কি পারছি না। এটা আমি কালকে দেখাবো, আজকে এটা দেখাই রাখলাম, এটা জেনে যান। কালকে জয়েন করবেন, লাস্ট পর্যন্ত থাকবেন। আমি এখানে একটা ম্যাজিক আপনাদেরকে আগামী কালকে ক্লাসে দেখাবো, যে বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমাদের মানে কত জায়গায় যে সমস্যায় জর্জরিত আমরা হয়ে যাই, সেটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। বাট ইংলিশটা কিন্তু সহজ লাগে, টেন্স চেনা যায়, বাট অনেকে এটাই চেনে না, যেটা দেখালাম। তো এগুলো করতে হবে, মানে আমি সবসময় চেষ্টা করি, রুলস পড়ি, স্ট্রাকচার পড়ি, যাই পড়ি না কেন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা দেখা, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা অ্যানালাইসিস করা, ঠিক আছে? তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ক্লাস রেকর্ডটা দেখবেন, আর আগামীকাল সেম টাইমে আপনারা 6 ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আর যারা ভর্তি হতে চান, দ্রুত আজকে রাত বা আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হয়ে যাবেন যদি পেইড কোর্স করতে চান। আমি আশা করি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের পড়াবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে, একটু দ্রুত বলবেন।